Dear audience, ladies and gentlemen, Assalamu alaikum wa rahmatullah. Thank you so much, Raisul sir. Give me a chance. What's up, everyone? Alhamdulillah, I'm so good. Actually, my name is Dr. Shahida Sultan Amina. I'm homeopathy doctor, and my chamber name is Aragha Bhavan. Actually, I'm really pleased to come here in beautiful night. Actually, I'm not in the habit of speaking in public place, so I'm really sorry for my ignorance. Anyway, I will try my best to say something regarding my topics. Actually, my topics means sulfur, homeopathic medicine. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যেটা হচ্ছে সালফার, হোমিওপ্যাথিক মেডিসিন। সালফার মেডিসিনকে বলা হয়েছে অ্যান্টিসরিকের মেডিসিন। অ্যান্টিসরিকের রাজা বলা হয়েছে, কিং অফ সোরা বলা হয়েছে এই সালফারকে। সালফার এর সমনাম হচ্ছে ফ্লাওয়ার সালফার অ্যান্ড সাবলিমেন্টাম, কমন নাম হচ্ছে ব্রাইম স্ট্রং। রাসায়নিক সংকেত হচ্ছে এস, আর প্রভার হচ্ছে ডক্টর হ্যানিম্যান অ্যান্ড নিনিং। উৎস কিন্তু খনিজ। আমরা তাহলে একটু খেয়াল করব উৎস কোথায়? খনিজ। আর সালফারকে কি বলা হয়েছে? রাজা বলা হয়েছে। কিসের রাজা বলা হয়েছে? অ্যান্টিসরিক মেডিসিনের রাজা বলা হয়েছে। সালফার প্রচন্ড ভালো কাজ করে প্রত্যেকটি অর্গাননের উপরে, যেহেতু এটা উৎস হচ্ছে খনিজ। এবং সালফারের আরেকটি নাম আছে যেটাকে বলা হয় গন্ধ। সালফার দেখতে কিন্তু চকচকে এবং ঝকঝকে। তো সালফারের যে রোগীগুলো হবে সেগুলো হবে চকচকে ঝকঝকে সুন্দর। সালফারে যেহেতু এর অপর নাম গন্ধ, তো সালফারে কিন্তু গন্ধ আছে। যার সালফারে অনেক বেশি গন্ধ থাকার কারণে আমরা যে সালফারের রোগীগুলো দেখতে পাই, মানে তাদের বিভিন্ন যে রোগে আক্রান্ত হয়, যেমন শরীরের ঘাম, তাদের পুঁজ, ঠিক আছে, তারপর তাদের পায়ের পাতা, তাদের হাত, সবকিছু থেকে এক ধরনের গন্ধ ছড়ায়। কারণ গন্ধ, উৎসটা কি? গন্ধ, মানে সেখানে গন্ধ থাকে। সো সালফারের যে রোগীগুলো আছে, যেসব ডিজিজ নিয়ে আমাদের কাছে আছে, সেই ডিজিজ গুলো থেকেও আমরা এক প্রকার গন্ধ শুনতে পারবো। এবং গন্ধ আছে, সে আপনাকে এসে বলবে যে দেখেন না, আমার পায়ের পাতা প্রচন্ড ঘামে, এখান থেকে না খুব বিশ্রী একটা গন্ধ করে। কেউ কেউ এসে বলবে, জানেন তো ডাক্তার সাহেব, আমার হাতে যে ব্যথাটা, এখানে যে জ্বালা পোড়া করে, এখানে যে পুঁজ হয়েছে, এই পুঁজ থেকে এত বেশি দুর্গন্ধ করে আমি সহ্য করতে পারি না। মানে গন্ধ থাকবে। এই যে সালফারের গন্ধ সাধারণত তিনটা রঙের হয়ে থাকে। একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে কালো রঙের। কালো রঙের হয়ে থাকে বলেই মনে হয় সালফারের রোগীগুলো অপরিষ্কার, অপরিচ্ছন্ন, মানে এরা পরিষ্কার থাকতে চায় না, এরা নিজেকে গুছিয়ে রাখতে চায় না, এরা এলোমেলো ভাবে থাকে। আর হলুদ রং, সালফার যেহেতু আর একটা রং আছে সেটা হলুদ, সালফারের রোগীদের গায়ের রং কিন্তু অনেকটা ফর্সা, হলদে ফর্সা, দেখতে খুব আকর্ষণীয় এবং ঝকঝকে চকচকে। আর বেশিরভাগ দেখা যায় সালফারের রোগীদের চুলগুলো যে আছে সেগুলো সোনালী রূপ ধারণ করে, চুলগুলো গোল্ডেন আকৃতি। আবার দেখা যাচ্ছে সালফারের রং যেহেতু তিনটা, তার মধ্যে কিন্তু অলরেডি দুইটা বলে ফেললাম, কালো এবং কি বললাম, হলুদ, আরেকটা হচ্ছে লাল। সালফারের রোগীদেরকে সবচেয়ে ভালোভাবে চেনার একটা উপায় আছে। সেই উপায়টা কি? ওদের ঠোঁট এবং জিহ্বার যে ডগা থাকবে, এটা প্রচন্ড পরিমাণ লাল থাকবে। মনে হবে কি যে পান খেয়ে জিভটা লাল করে রাখছে, ঠোঁটটা লাল করে রাখছে। আর একজন মানুষের বডি পার্টে যে আপনার সমস্ত ছিদ্রর যে পথগুলো থাকবে, তা থাকবে একদম টকটকে লাল। এটা হচ্ছে সালফারের একটা বিশেষ লক্ষণ, মানে এটা তো খেয়াল করতেই হবে।
না হলে নয়। গন্ধক কিন্তু বেশি তাপে কি করে যায়, গলে যায়। বেশি তাপে গন্ধকটা গলে যায়। সুতরাং আমাদের যে সালফারের রোগীরা আছে তারা কিন্তু গরম সহ্য করতে পারে না, তাদের গরমে অনেক কষ্ট হয়, গরমে সমস্ত রোগ বেড়ে যায় এবং ঠান্ডায় তারা দহন ক্ষমতা হারিয়ে ফেলে। সেই জন্য আমার এই রোগীরা গোসল করতে চায় না, একদম গোসল করা খুবই অপছন্দ। গরমে গোসল কিছুটা করলেও শীতে তো করতেই চায় না। কেন? তাদের ধারণা গোসল করলে তাদের সমস্ত রোগ কি হয়ে যায়, বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, যার ভয়ে কিন্তু তারা গোসল করতে চায় না। ফর এক্সাম্পল, আপনার কাছে একটা রুগী এসেছে, রুগী এসে বলছে, বসেছে, আপনি বিভিন্ন ভাবে তাকে প্রশ্ন করছেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছেন, হঠাৎ করে তাকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা আপনি গোসল করতে পছন্দ করেন? আরে বাবা, গোসল? আচ্ছা হ্যাঁ, গোসল করেন না? বল করি ঠিকই, কিন্তু পছন্দ করি। কেন? আরে বলে না ডাক্তার সাহেব, গোসল করলেই যত সব ঝামেলা, মনে হচ্ছে আমার রোগগুলো আমাকে আঁকড়ে ধরে, আরো বেশি কষ্ট অনুভব হয়। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? গন্ধ, খনিজ উৎস, সালফার, কালার তিনটা, কালো, হলুদ এবং লাল। লালটা দিয়ে কি আমরা ইঙ্গিত পেলাম? যে সমস্ত ছিদ্রপথ এবং ঠোঁটটা হবে কি অনেক বেশি লাল, অনেক বেশি, শুধু লাল না কিন্তু অনেক বেশি লাল, যাতে মনে হবে পান খেয়ে তার ঠোঁটটা কি করে রয়েছে, লাল টকটকে করে রয়েছে। এবং হলুদ থেকে কি বুঝতে পারলাম? যে আমার এই সালফারের রুগীরা খুব সুন্দরী হবে, চকচকে ঝকঝকে হবে। শুধু কি তাই? একদম না, সাথে কি হবে, দেখা যাচ্ছে তাদের চুলের রংটাও কি হবে, সোনালী রং। দেখেছেন আমরা এই যে সালফার জিনিসটা কি এবং সালফারটা দেখতে কেমন, সালফারের রংটা কি, সালফারের কাজটা কি যদি জানতে পারি, তাহলে একটা রুগীকেও আমরা এই সালফারের ভিতর থেকে আমরা চিনতে পারি। তো এই যে যেমন ধরেন যে গন্ধ মানে সালফার তাপে কি হয়ে যায়, গলে যায় না, তাহলে তার মানে কি আমার রুগীদের যখন গরম লাগে তাদের কি হয়, অনেক 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 কষ্ট হয়, সমস্ত গরমে তাদের কষ্ট কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখন কমন নাম হচ্ছে কি, আমরা তো বললাম ব্রাইমস্টোন এবং উৎসটাও বললাম, এবং উৎসর যে সালফারটা, সালফারের সম্পর্কেও আমি আপনাদেরকে জানাই। একটু খেয়াল করে দেখি, মায়াজম, মায়াজম হচ্ছে সরিক, সাইকোটিক, টিউবারকুলিনাম এবং সিফিলিস। সাইট কি, সাইট হচ্ছে ডান পাশে, ডান পাশে বলতে সেকেন্ড গ্রেড, এবং বাম পাশে হচ্ছে থার্ড গ্রেড আক্রান্ত হয়। তার মানে উপর সাইড যেটা সেটা হচ্ছে ডান পাশে, নিচের সাইড যেটা সেটা হচ্ছে ডান পাশে। আবার একটু রিপিট করি, উপর পাশ হচ্ছে সেকেন্ড গ্রেড, আর নিচের পাশে যেটা হচ্ছে সেটা কি বলবো, থার্ড গ্রেড। লিঙ্গ, অ্যাকচুয়ালি পুরুষ মহিলা শিশু সবার ক্ষেত্রে এই মেডিসিনটা প্রচন্ড ভালো কাজ করে। কাতরতা, গরম কাতর, আসলে কিন্তু সালফার গরম কাতর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সালফারের রুগীরা শীত কাতরও হয়ে থাকে। গরম কাতরটা কি, থার্ড গ্রেড, এবং শীত কাতরটা কি, সেকেন্ড গ্রেড। কিন্তু সালফার কিন্তু বারবার বলছে বেশিরভাগ ক্ষেত্রে গরম কাতর। তুলনা, আমরা সালফারকে তুলনা করব, কিসের সাথে তুলনা করব, সালফারকে কিভাবে মনে রাখবো? এ সালফার, সালফারকে অনেক সময় আগুনের শিখার সাথে তুলনা করা হয়। কার সাথে, এটা নোট নিয়ে নিব। সালফারকে আগুনের শিখার সাথে কি করা হয়, তুলনা করা হয়। কেন করা হয় একটু পরেই আমরা চলে আসব, যখন আমরা চলে আসব বুঝতে পারবেন, কিন্তু নোটটা করে নিন। ক্রিয়াস্থল, ক্রিয়াস্থল কি কি, চর্ম, মাথার তালু, রক্ত সঞ্চালনে, রেকটাম বক্ষদেশ, তারপরে গ্লান্থির সমূহ, তারপরে সৈমিক চিলিতে, খুব ভালো ক্রিয়াস্থল এগুলো আছে। তারপরে কি কি রোগে আমরা সালফার ব্যবহার করতে পারি, মানে এই যে সালফারের মেডিসিনটা ব্যবহার করব, কি কি রোগের কারণে ব্যবহার করব, ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট হবে। তো সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি অর্শর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, উদারময়, সাইনোসাইটিসের ক্ষেত্রে, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখের ছানি পড়া, দন্ত সমস্যা, কানের সমস্যা, জ্বরের সমস্যা, দুর্বলতা, সেক্সের সমস্যা, হাঁপানির সমস্যা,
মূত্রথলির সমস্যা, গ্ল্যান্ডের সমস্যা, এনি প্রবলেম, একজন মানুষের শরীরে যে কোনো সমস্যা যদি সেখানে সালফারের সিমটম থাকে, আপনি যদি সালফার অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই রেজাল্ট দিবেই দিবে। সালফার অ্যাকচুয়ালি এমন কোনো ডিজিজ মানে উপর ডিপেন্ড করে এই মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়, বিষয়টা তা না। সালফার একটি মানুষের সমস্ত বডি পার্টের উপর কাজ করে থাকে যদি সেটা লক্ষণটা মিলে যায়। আসলে রোগটা কেন হয়, আমরা একটু বসি যে আচ্ছা আমি যে একটা মানুষকে সালফারের রুগী বলছি বা তাকে সালফার মেডিসিনটা আমি দিচ্ছি, আসলে রোগের কারণটা কি এটা আমার জানা দরকার। সেটা হচ্ছে এই রোগের সৃষ্টিটা কোথায়, আমি কি কোথায় থেকে এ নিয়ে আমার সালফারের পেশেন্ট হয়ে থাকলো। 1 নম্বর, অতিরিক্ত অ্যালকোহল পান করার কারণ। এটা যেমন বাইরের কান্ট্রিতে অনেক বেশি হয়। কোনো চর্মরোগ হয়েছে, চর্মরোগটাকে চাপা দেওয়ার কারণেও এই রোগের সৃষ্টি হয়ে থাকে, যেখানে আমরা সালফার অ্যাপ্লাই করতে পারি। এবং অতিরিক্ত সূর্যের তাপের কারণে, ফর এক্সাম্পল আপনি তো কাজ করেন, আপনাকে তো কাজ করতে হয়, যেমন যারা দিনমজুরি, যেমন যারা রিক্সা চালাচ্ছে, যারা ভ্যান গাড়ি চালাচ্ছে, যারা মাটি কাটছে, সূর্যের নিচে বসে বসে যাদের কাজ করতে হয়, অতিরিক্ত সূর্যের তাপেও যে ডিজিজ গুলোর সৃষ্টি হয়ে থাকে তার একটি মেডিসিন অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে সালফার। এবং অতিরিক্ত পরিশ্রমের কারণ, অতিরিক্ত পরিশ্রমের কারণেও একজন রুগী সালফারের রুগীতে পরিণত হতে পারে, কারণ তার কি রোগটা থেকে এই সালফার থেকে অনেক সৃষ্টি হয়েছে কারণ। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখন দেখলাম যে রোগের কারণটা কি, কোথায় কোথায় সালফার ব্যবহার করব, এবং সালফারের ক্রিয়াস্থলটা কি আমরা সেটা এখন বলে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখে বুঝবেন, আমরা যে ম্যাচ মানে বাসায় যে রান্না করি, রান্না করার সময় যে ম্যাচের কাঠি ইউজ করি, দেখবেন ম্যাচের কাঠিতে সালফার থাকে, মুহূর্তের মধ্যে ঘষা দিলে সালফারটা জ্বলে ওঠে। ঠিক আপনি একটু খেয়াল করবেন, আমাদের যে সালফারের রুগীরা আছে তারা কিন্তু হঠাৎ করে রেগে যায়, এবং ম্যাচের কাঠিটা জ্বালার পরে দেখবেন কিছুক্ষণ পর সে জ্বলে নিভে যায়। আমাদের সালফারের রুগীদের কিন্তু হঠাৎ করে রাগ যেমন বেড়ে যায়, আবার হঠাৎ করে রাগটা তেমন কমে যায়। এখন বিষয় আর আমরা আসতেছি চরিত্রগত লক্ষণ, পরিচয়ক লক্ষণ এবং নির্দেশক লক্ষণ। সালফারের রুগীগুলো হচ্ছে অকারণে কান্না করে, মলত্যাগের পূর্বেও তারা কাঁদে, কারণ মলত্যাগে তাদের ভীষণ কষ্ট হয়, সেই জন্য কাঁদে। চোখটা অর্ধেক খুলে ঘুমায়, কেন অর্ধেক খুলে ঘুমায়, ওরা প্রচন্ড টেনশন করে, অযথা টেনশন করে। ওরা কখনো গরিব থাকতে চায় না, ওরা বড়লোক থাকতে চায়, ওরা কঠোর পরিশ্রম করতে চায়, নিজেকে ওরা অনেক বড় করতে চায়। এই টেনশন, এই চিন্তা, এই ভাবনা থেকে ওদের রাতে ঠিক মতো ঘুম হয় না, ওরা অনেকটা রাত জাগে, এবং রাত জেগে ওরা পরিকল্পনা করে, রাত জেগে ওরা কাজ করতে পছন্দ করে, কাজ করতে চায়, যার কারণে ঘুম আসলেও ঘুমাতে চায় না, চোখটা অর্ধেকটা খুলে ঘুমিয়ে থাকে ওপিয়ামের মতো করে, একদম গোসল করতে চায় না। কেন? ওনাদের ধারণা যে গোসল করলে ওদের কষ্টগুলো অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে গোসল করতে চায় না। ওরা কি করে, খাবার যখন খায় তারা অল্প খাবার খায়, কিন্তু পানি দেখবেন ভাত খাচ্ছে একটু, 1 গ্লাস পানি শেষ, একটু পরপর পানি খাচ্ছে। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা বলি কি ব্যাপার, এত বেশি পানি খেলে ভাত খাবা কখন? বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে না, আমরা অনেক সময় বলি এত বেশি যদি তুমি পানি খাও, ভাতটা তো রয়েই গেছে, ভাত খাবে না, আগে ভাত খাও পরে পানি খাও। কিন্তু ওদের পানির চাহিদাটা কি অনেক বেশি। সামান্য আঘাতে, একটু সামান্য আঘাতে সে জায়গায় কেটে গেলে বা একটু চামড়া উঠে গেলে সেখানে পুঁজ দেখা দেয়, আর মারাত্মক ভাবে লাল টকটকে হয়ে ফুলে ফুটে, আর ওখান থেকে পুঁজের সৃষ্টি হয়, আর ওই পুঁজটা বিশ্রী দুর্গন্ধ করে। সামান্য আঘাত পেয়েছিল, ফর এক্সাম্পল দেখেন আমি এই চুড়িটা পরেছি, হঠাৎ করে আমার চুড়িটা কি হলো, ভেঙে যেয়ে আমার হাতের মধ্যে ঢুকে গেল, অল্প একটু ঢুকেছে না, এখানটা কি হয়ে গেল, ফুলে গেল। ফোলার পরে কি হলো, ওখানে একটু কিছুক্ষণ পর দেখছি জ্বলা শুরু হয়ে গেল, কারণ আমি তো সালফারের রূপে, আমার তো জ্বালা থাকবেই। তারপর কি হলো, এখান থেকে একটা ক্ষত সৃষ্টি হলো, সে ক্ষতর মধ্যে পুষ তৈরি হলো, এবং ওই পুষটা আমি যখন বের করার চেষ্টা করলাম, বিশ্রী দুর্গন্ধ, আমি সে মুহূর্তের মধ্যে আমার হাতটাকে দূরে সরিয়ে দিলাম, এতটা দুর্গন্ধ। সালফারের রুগীদের ভিতরে কিন্তু প্রচন্ড দুর্গন্ধ জিনিসটা থাকবে, ভাবটা, এটা কিন্তু খেয়াল করতে হবে। দুর্গন্ধ প্লাস কি জ্বালা, জ্বালা তো থাকবে 100%, এবং দুর্গন্ধটাও থাকবে 100%। মধ্যরাতে
সালফারের রুগীদের খিদা পায়, মধ্যরাতে দেখবেন ঘুম থেকে উঠে বলবে ক্ষুধা লাগছে, কি খাওয়া যায়। এবং সকাল 11টার সময় প্রচন্ড ক্ষুধা ক্ষুধা একটা ভাব থাকে। সালফারের রুগীরা দেখবেন সকালে যতই নাস্তা করুক না কেন, 11টার সময় তাদের একটু চা বিস্কিট খেতেই হবে, না খেলে তাদের ভালো লাগবে না। ক্ষুধা লেগেছে তো, এই টাইমটাই যে তার ক্ষুধা লাগে। সালফারের রুগীরা কখনো কখনো কি করতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। দাঁড়িয়ে থাকাটা তাদের জন্য খুবই বিরক্তকর। দেখবেন আপনার চেম্বারে যখন সালফারের রুগী আসবে, এসে দাঁড়িয়ে থাকতে চাইবে না, চট করে চেয়ারটা টান দিয়ে বসে পড়বে। আবার যদি অনেকগুলো রুগী থাকে, ও এসে দাঁড়িয়ে আপনাকে শুরুতেই বলবে ডাক্তার সাহেব চেয়ার নেই। মানে ও তো দাঁড়িয়ে থাকতে পছন্দ করে না, আর ও সোজা হয়েও দাঁড়াতে চায় না। ওর সোজা হয়ে দাঁড়িয়ে একদম ভালো লাগে না। ও কি করে জানেন, কুজো হয়ে থাকে। কুজো হয়ে বা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ওর পছন্দ, ভালো লাগে। তো একটা জিনিস আপনারা এখন খেয়াল করলেন, যে একটা রুগী যখন আপনার চেম্বারে আসবে, আমি কিন্তু বলছি আপনাদের চরিত্রগত লক্ষণ, তার ভিতরে কিন্তু আমি অনেক কিছু বলে দিচ্ছি, একটু প্লিজ নোট করে নেবেন। তো সালফারের রুগী কি হলো, আপনার চেম্বারে আসলো, আসার পর কি হলো, সে শুরুতেই চেয়ার খুঁজতেছে। কেন খুঁজতেছে, যে তার বসে থাকতে ভালো লাগে, দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। যদিও দাঁড়িয়ে থাকে, আপনাকে কিন্তু চট করে কোশ্চেন করে ফেলেছে। শুধু কি তাই, হম, সে হেলান দিয়ে বসে থাকতে পছন্দ করে, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে, স্ট্রং হয়ে বসে থাকতে পছন্দ করে না, সে কুজো হয়ে থাকতে পছন্দ করে। এই জিনিসটা কিন্তু আমার লক্ষ্য করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, সালফারের যে রুগীরা আছে, এরা নোংরা জিনিস ধরতে খুব পছন্দ করে, তাদের নোংরাটা খুবই ভালো লাগে। শুধু কি নোংরা জিনিস পছন্দ করে, ধরেন ফর এক্সাম্পল, আপনার সামনে একজন রুগী এসেছে, এসে আপনার চেয়ারের কাছে বসেছে। বসার পরে দেখা যাচ্ছে আপনার চেয়ারের আশেপাশে একটু ময়লা বা ধুল জাতীয় কিছু একটা পড়েছে। দেখবেন হঠাৎ করে এসে ওটাই ওর হাত দিয়ে নাড়ানো শুরু করেছে। এরকম একবার হয়েছে যে আমার চেম্বারে একবার একটা রুগী আসছে, আসার পরে সে বসছে, বসার পর আমি দেখতেছি কি, সে মানে আর কোনো কিছু না, সে হঠাৎ করে দেখা যাচ্ছে খুঁজতেছে, মানে ওই জায়গাটা একটা ফার্নিচারে একটু কালো দাগ, সে কালো দাগটা খুঁজতেছে। আমি বলি, কি ব্যাপার, খুঁজতেছে কেন, হোয়াট ইজ দিস? পরিষ্কার জায়গায় সে টাচ না করে ওই জায়গাটা করলো কেন? তখন আমি ওকে মার্ক করে ফেলাম, ও আমার সালফারের রোগী। কারণ ও নোংরা পছন্দ করে ধরতে। ঠিক আছে, তারপরে কি, ওই যে দাঁড়িয়ে ছিল যে সালফারের রোগী, এখন আপনি প্রশ্ন করলেন যে কি ব্যাপার ভাইয়া, দাঁড়িয়ে থাকতে কি খুব অস্থির হয়? বলে না, কষ্ট হয় না, অস্থির লাগে। ও আপনি কি বলবে যে আমার দাঁড়িয়ে থাকতে তো কষ্ট হয় না, আমার খুব অস্থির লাগে। এবং সালফার রোগীদের যখন চর্মের কোনো রোগ হয়, চর্মরোগ, মানে দাউদ হোক, একজিমা হোক, হ্যাঁ, অ্যালার্জি হোক, যে কোনো চর্ম ডিজিজ হোক, এনি চর্ম ডিজিজ, দেখবেন ওখান থেকে কি হয়, আহ আপনার রস পড়তে থাকে। কি পড়তে থাকে, রস পড়তে থাকে, আর পুজ হতে থাকে, আর প্রচন্ড দুর্গন্ধ থাকে। সালফারের রোগীদের গায়ের চামড়া খসখসে থাকে। কিছু কিছু স্কিন আছে না খুব সফট, কিন্তু ওদের স্কিনটা গুলো হচ্ছে কি খসখসে এবং শুকনো। ওদের শরীরটা তেমন একটা বেশি ঘামে না। রাত্রিবেলা অনিদ্রা, আর দিনের বেলা ঘুম ঘুম ভাব। এবং দিনের বেলা যার কারণে ওদের যেহেতু ঘুম ঘুম ভাব, দিনের বেলা একটা কি থাকে, উম ওরা চোখ খুলে খুলে ঘুমানোর চেষ্টা করে, কারণ রাত জাগে তো, ওদের চিন্তা ভাবনা তো সব রাতে। ওরা একা থাকতে না খুব পছন্দ করে, ওরা লোকজনের সাথে বেশি একটা থাকতে পছন্দ করে না। আর সালফারের রুগীদের দেখবেন একটা রোগ বারবার ঘুরে ঘুরে ওর কাছে আসে, বারবার, যে কোনো ডিজিজ, যদি সে সালফারের রুগী হয়, একই রোগ বারবার ঘুরে ঘুরে আপনার কাছে আসবে। ধরেন আপনি তাকে চিকিৎসা দিয়েছেন চর্মরোগের কারণে, বা যে কোনো ডিজিজের কারণে আপনি তার ট্রিটমেন্ট দিয়েছিলেন, উনি ভালো হয়ে গেছে, 2 মাস পর আবার এসেছে, 3 মাস পর আবার এসেছে, 4 মাস পর আবার এসেছে। প্রপার ট্রিটমেন্ট যদি আপনি না করেন, এই রুগী আপনার কাছে বারবার ফিরে আসবেই, কারণ সালফারের রুগী রোগ বারবার কি করে, ফিরে আসে। এখন সালফারের রুগীদের চরিত্রগত লক্ষণের ভিতরে আর একটা লক্ষণ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, সালফারের রুগীদের কিন্তু গলা শুকিয়ে যায়, কিছুক্ষণ পর পর ঢোক গিলতে থাকবে। আপনি যদি জিজ্ঞেস করেন কি হয়েছে, এরকম করছেন কেন, না ম্যাডাম অ্যাকচুয়ালি আমার না গলা শুকিয়ে আসতেছে। ঠিক আছে, ওদের কিন্তু কি ঢোক গলার একটা স্বভাব আছে, কারণ ওদের গলাটা বারবার শুকিয়ে যায়। আর বারবার শুকিয়ে যাওয়ার কারণে ওরা কি করে, পানি পান করে অতিরিক্ত। ওরা কিন্তু পানি খেতে খুব পছন্দ করে। আর সেই পানিটা কি পানি, গরম পানি মোটেই না, ওরা ঠান্ডা পানি খেতে খুব ভালোবাসে। এইবার আমরা চলে আসতেছি মানসিক
লক্ষণ, মানসিক লক্ষণ কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা মেডিসিনকে চেনার জন্য, মেডিসিন জানার জন্য অবশ্যই আমরা মানসিক লক্ষণের দিকে খেয়াল করব। এখন সেটা কি, শারীরিক এবং মানসিক ভাবে ওরা অপরিষ্কার থাকে, ওরা অপরিচ্ছন্ন থাকে, মানে ওরা ঠিকঠাক নিজেকে গুছিয়ে রাখতে চায় না। রুগীর পক্ষে দাঁড়িয়ে থাকা তো খুবই কষ্টকর, দাঁড়াতে চায় না, অস্থির বোধ করে। ও যে কাজ করুক না কেন নিজের পেশার প্রতি ও খুব উদাসীন থাকে, মানে কোনো কাজ গুরুত্ব দিয়ে করে না, করতে চায় না, সবসময় উদাস উদাস একটা ভাব। এখন নোট, উদাস উদাস ভাব, উদাসীন থাকে নিজের কাজের প্রতি। কখন? প্রশ্ন করতে হবে, ঠিক আছে? আমি উত্তর দিয়ে দিচ্ছি। কখন আমার সালফারের রুগী খুব বেশি উদাসীন থাকে? বিষয়টা হচ্ছে, সালফারের রুগী কিন্তু উদাসীন থাকে না, ও খুব অ্যাক্টিভ, ও খুব পরিশ্রমী, ও নিজেকে নিয়ে খুব ভাবে, পরিবারকে নিয়ে ভাবে, বন্ধু বান্ধবকে নিয়েও প্রচন্ড বেশি ভাবে। কিন্তু আমি বলছি উদাসীন কেন? একটা মানুষ যদি এতগুলো ভালো গুণের অধিকারী হয়ে থাকে, তাহলে কি করে সে উদাসীন হয়? আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল, রাইসুল স্যারকে আমি ভীষণ রেসপেক্ট করি, প্রচন্ড সম্মান করি, প্রচন্ড শ্রদ্ধা করি, এবং তাকে আমি অনেক ভরসা করি। এখন একটা সময় দেখা গেল এই রাইসুল স্যার কোনো কারণে আমাকে ভুল বুঝে দূরে সরে গেল, বা আমাকে ভুলে গেল। তখন কি করলাম? আমি মনে খুব কষ্ট পেলাম। মনে কষ্ট পাওয়া থেকে আমি বললাম, কার জন্য এত কিছু করলাম, কাকে নিয়ে ভাবলাম, কাকে আমি বিশ্বাস করলাম, এই মানুষটাকে এত বেশি বিশ্বাস করলাম, সম্মান দিলাম, শ্রদ্ধা করলাম, আর এই মানুষটাই আমার সাথে এরকম বেইমানি করলো। হ্যাঁ, মানুষকে আর ভালোবাসার দরকার নেই। মানুষকে ভালোবেসে কি লাভ? নিঃসন্দেহে তো একটা মানুষকে সম্মান দিয়েছিলাম, সে কি আমাকে সম্মান দিল? সে কি আমাকে মূল্যায়ন করলো? সে কি আমাকে ভালোবাসলো? না, সে তো আমার মূল্য বুঝলো না, দরকার নেই আমার ভালোবাসা। তখন এই সালফারের রুগীর কি হলো? আস্তে আস্তে মনটা খারাপ হয়ে গেল, তার কনফিডেন্ট লেভেলটা হিরো থেকে জিরো হয়ে গেল। আর তখনই সে উদাস হয়ে গেল, তখনই সেই উদাসীন হয়ে গেল, তখনই তার কাজের গতিটা কমে গেল, তখনই তার কাজের স্পিডটা নষ্ট হয়ে গেল, তখনই সে স্বপ্ন দেখতে ভুলে গেল, তখনই সে সবকিছু সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে একের পর এক। কারণ ওই একটাই, যে রাইসুল স্যারকে সে বিশ্বাস করেছিল, রাইসুল স্যার তার বিশ্বাসের মর্যাদা দেয়নি বলে। বয়স্ক লোকদের না শিশুদের মতো খামখেয়ালি মনে হয়। শিশুরা যে ধরনের কাজ করে, যে ধরনের কর্মকাণ্ড করে, কিছু কিছু বয়স্ক লোক দেখবেন যারা সালফারের রুগী, তাদেরও ভিতরে এই খামখেয়ালি ভাবটা আপনারা দেখতে চাইবেন। জানেন, সালফারের রুগীরা না আত্মহত্যা করতে চায়। ওরা প্রতিদিন আল্লাহর কাছে একটা বার করে প্রে করে, আল্লাহ, আমি বাঁচতে চাই না, আল্লাহ, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না, এত কষ্ট করি, এত পরিশ্রম করি, সবাইকে নিয়ে এত ভাবি, আমার কেন এত কষ্ট, আমার কেন এত যন্ত্রণা, আল্লাহ তুমি নিয়ে যাও না আমাকে, আমি আর বাঁচতে চাই না, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। এইভাবে আবেদন করতে থাকে রাতের পর রাত। কার কাছে? আল্লাহর কাছে। এবং সালফারদের রুগীদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা ওরা কারো কাছে শেয়ার করে না বিধায় ওরা কি করে, একা থাকতে পছন্দ করে। এবং ওদের ভুলো মন, কারণ মনটা তো উদাস, মনটা তো ভেঙে গেছে, মনটা তো নষ্ট হয়ে গেছে, কি হবে বেঁচে থাকা? এই থেকে ও অনেক কিছু ভুলে যায়, ও ভুলো মনে পরিণত হয়। যেমন ফর এক্সাম্পল আমি বলি আরেকটা ঘটনা। ধরেন একজন মানুষ একজন মানুষকে ভীষণ ভালোবাসে, তার জীবনের প্রথম ভালোবাসা, প্রচন্ড ভালোবাসে। ভালোবাসার কারণে সেই ভালোবাসার মানুষটার জন্য সে সব কিছু করতে পারে। হঠাৎ করে একদিন জানলো তার ভালোবাসার মানুষটা অন্য মানুষকে বিয়ে করেছে। তার অবস্থা কি হবে? আমার এই সালফালের রুগীরা যখন কোনো মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা পায়, তখন সে নিজেকে এইভাবেই অসহায় মনে করে, এইভাবেই লুকিয়ে রাখে, আর সবকিছু থেকে নিজেকে দূরে রেখে মৃত্যুর কামনা করে, আর তার লাইফ থেকে সবকিছু একের পর এক চলে যেতে থাকে। সালফারের রুগীরা কিন্তু সবসময় কর্মব্যস্ত থাকে, সব জিনিস তাদের কাছে, সবকিছু নোংরা জিনিসগুলোকে বেশি পছন্দ করে। কিরকম? ধরেন একটা ছিঁড়া কাপড়, অপরিষ্কার কাপড় তার কাছে মনে হয় সিল্কের কাপড়, দামি কাপড়, ভালো কাপড়। এটা কেমন একটা কথা না, যে নোংরা কাপড়কে কখনো কেউ ভালো কাপড় বলে? এইরকম টাইপের সালফারের রুগীরা কিছু কিছু চরম লেভেলের মিথ্যাবাদী হয়, খুব নাটকীয় হয়, কিন্তু স্বার্থপর হয় এবং বাস্তববাদী হয়, আত্মমর্যাদা থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়
অন্যের প্রতি তাদের সম্মানটা অনেক বেশি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা অন্যকে সম্মানও করে না। সূর্যের অস্তের পর থেকে সন্ধ্যার সময় তাদের একটা ঘুম ঘুম ভাব হয়, কিন্তু তারা ঘুমায় না। দম বন্ধ হয়ে আসে রাতে, চিন্তা ভাবনা এত কিছু করতে করতে রাতে তাদের দম বন্ধ হয়ে আসে। ঘুমের মধ্যে থাম করে উঠে বসে পড়ে। যদি প্রশ্ন করেন কি ব্যাপার, হঠাৎ করে লাফিয়ে উঠলে কেন, আর বলো না, দম বন্ধ হয়ে আসতেছে। এরা নিজেকে মহাপণ্ডিত মনে করে, মনে করে তারা সবকিছু বুঝে, সবকিছু জানে। তাই অন্যের ভুল, অন্যের ত্রুটি তাদের চোখে পড়ে বেশি। জানুক বা না জানুক, ওরা হঠাৎ করে যে কোনো তর্কে জড়িয়ে পড়ে। আমার এই সালফারের রুগী, এরা জানে তো মজার মজার স্বপ্ন দেখে। ইরি বাবা, স্বপ্ন দেখে মজার মজার। সকালে ঘুম থেকে উঠে মনের ছন্দে গান গাইতে শুরু করে, খুব আনন্দ নিয়ে তাদের ঘুম ভাঙে। তারপরে দেখা যাচ্ছে কি স্বপ্নে কি দেখে তারা, জীবজন্তুর স্বপ্ন দেখে, যে কোনো একটা জীবজন্তু তাকে তাড়া করছে। আর সালফারের রুগীদের ছিঁড়া ফাটা জিনিসগুলো খুব পছন্দ। কিছু কিছু রুগী দেখবেন প্যান্ট ছিঁড়া, মেয়েরা দেখবেন প্যান্ট গুলোকে ছেড়ে একটা ডিজাইন করেছে, ছেলেগুলো একটা ছিঁড়ে ডিজাইন করেছে। যদি তাকে প্রশ্ন করেন এই এই ছিঁড়া কাপড় চোপড় কেন পরছো, ইচ্ছা করে ছিঁড়ছে, আরে বলো না এটা একটা স্টাইল। মানে কি ওর কাছে মনে হচ্ছে এই ছিঁড়া জিনিসটাই একটা স্টাইল, একটা সৌন্দর্য, তাকে ছিঁড়াটাই ভালো লাগে। একটা পুরান কাপড় পরে আছে, এখন সেটা রং উঠে গেছে। এখন আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার, একটা প্রোগ্রামে আসছো, তোমার জামা তো রং রং উঠে গেছে, এটা করছো কেন? আরে তোমার মনে হচ্ছে এটা রং উঠছে, কোথায়, এটা কালারটাই এরকম, অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারো নাই। আসলে আমি যখন কিনছিলাম তো এটা কালারটাই এরকম ছিল। কিন্তু সে স্বীকার করতে রাজি না, সে মোটেই স্বীকার করতে রাজি না যে সে একটা নোংরা কাপড় পরেছে। তারপরে কারো নাম মনে থাকে না, মন ভোলা। আপনি যতবারই আপনার নামটা তাকে বলবেন, ভুল করে বসে, ও আচ্ছা আপনি কি যেন একটা নাম ছিল, নাম মনে রাখতে পারে না। সালফারি রোগীরা কি করে, নাম মনে রাখতে পারে না। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, ওরা চিকিৎসকের কাছে যখন যাবে, আপনার কাছে যাবে, আমার মতো ডাক্তারের কাছে যখন ওরা আসবে, ওরা আমাদেরকে মূল্যায়নই করবে না, আমাদের কথা শুনবেই না, আমাদের কথা ওদের ভাল লাগবে না, ওদের বিরক্ত বোধ করবে লাগবে। কেন, প্রশ্ন কেন, আমরা ডাক্তার, ওরা একটা রোগে আক্রান্ত হয়েছে আমাদের কাছে এসেছে, কেন এরকম করছে? বিষয়টা হচ্ছে ওরা নিজেকে যে মহাপণ্ডিত মনে করে, নিজেকে জ্ঞানী মনে করে, আর ওরা নিজের বুদ্ধিতে চলে। সো আপনাকে চান্স দেওয়ার কোনো জায়গাই নেই। সেই জন্য আপনার কথাগুলো শুনে অনেক সময় সে বিরক্ত বোধ করে, মাঝে মাঝে এভাবে করেও বলে, তোমার বলার কথা তুমি বলো, করবো কি করবো না সেটা তো আমার দায়িত্ব। ওদের ভ্রান্ত বিশ্বাস আছে। তারপর কান্না করতে ইচ্ছা করে কখন জানেন তো, রাত্রেবেলা, রাত্রেবেলা কাঁদে। এবং কখন, সকাল 11টার সময় দেখা যাচ্ছে ওরা কান্না শুরু করে। ওরা হচ্ছে প্রতারক, ওরা হচ্ছে মিথ্যাবাদী, খুব ভালো মিথ্যা কথা বলবে। এমন ভাবে মিথ্যা কথা আপনার সাথে বলবে, আপনি মনে করবেন সেটাই বাস্তব। আসলে না, তার কি, তার উদ্দেশ্যটাকে, তার যে উদ্দেশ্য আছে, অ্যাম্বিশন আছে, গোল্ডেন পয়েন্ট আছে, সেটাকে অ্যাচিভ করার জন্য আপনার সাথে সে কি করছে, নাটক করছে। কারণ তার তো লক্ষ্য, সে আপনার সাথে মিশতেছে একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। সে শুধু শুধু আপনার সাথে মিশতেছে না, তার মেশার পিছনে কি আছে, একটা উদ্দেশ্য আছে। এরা অনেক বেশি অর্ডার করতে পছন্দ করে। ফর এক্সাম্পল কিরকম, মানে ধরেন আপনারা 4-5 জন মিলে একটা হোমিও সেমিনারে গিয়েছেন, ওই আপনাদের বন্ধুদের মধ্যে একজন সালফার আছে, হুট করে ও বলে ফেলে, এই তুই টিকিট কাট তো, অর্ডার। আরেকটা, দোস্ত পানিটা দে তো এদিকে। ও চাইলে কিন্তু পানিটা নিতে পারে। আরেকটা, দোস্ত আমার হাতটা ভালো লাগতেছে না, তুই আমার ব্যাগটা ক্যারি কর না। মানে বিষয়টা এরকম, মানে ও হুকুম করতে পছন্দ করে। তারপর এরা একটু স্বার্থপর হয়, নিজের স্বার্থটাই সবসময় চিন্তা করে, স্বার্থের কথা বলে। যে সালফারকে কি বলা হয়েছে, সোরার কিন্তু রাজা হয়েছে। সালফার কিন্তু মহাজ্ঞানী, মহাপণ্ডিত, খুব বিচক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধি। কারণ সে সবকিছু ভেবে চিন্তে কাজ করে। এবং ওরা খুব আত্মবিশ্বাসী, ওরা নিজের উপর ডিপেন্ড করে, ওরা খোলা মনের অধিকার হয়, ওরা বুদ্ধিমান হয়। এখন প্রশ্ন, ওরা জ্ঞানী কেন? আরে বাবা, ওরা তো কাউকে বিশ্বাস করে না, কাউকে তো বিশ্বাস করে না। ওরা তো জীবনে স্বপ্ন দেখে ওরা অনেক বড় হবে, অনেক টাকা পয়সার মালিক হবে, অনেক 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 টাকা দরকার। এত টাকা দরকার হলে তো পরিশ্রমী করতে হবে, জ্ঞানী অর্জন করতে হবে। আর ওরা তো গরিব হতে চায় না। গরিব হতে হলে তো ওরা বিশ্বাস করে যে আমি একদিন বড় হব, ওরা বিশ্বাস করে আমি চাইলে আমি এটা করতে পারি। ওরা বিশ্বাস, ওরা স্বপ্ন দেখতে পছন্দ করে, ওরা স্বপ্নকে বাস্তব করতে পছন্দ করে। এবং সেই লক্ষ্যে
ওরা এগিয়ে যায়। ওরা ভয় পায় যদি ওরা গরিব হয়ে যায়। ওরা ভয় পায় যদি ওদের দুর্বলতা মানুষ জানতে পারে। ওরা ভয় পায় ওরা যদি কারো কাছে ছোট হয়ে যায়। কারণ ওরা সবসময় ফার্স্ট হতে চায়। এই জন্যই কিন্তু সালফারকে কি বলা হয়েছে? রাজা বলা হয়েছে। ওরা রাজার মতো করে বাঁচতে চায়, রাজার মতো করে চলতে চায়, রাজার মতো করে কথা বলতে চায়, রাজার মতো করে মানুষের সাথে মিশতে চায়, রাজার মতো করে লাইফ লিড করতে চায়। রাজা যেভাবে চলে, ঠিক সালফারের রোগীদের ভিতরে রাজার মতো চলাফেরার ভাবভঙ্গি দেখা যায়। কোনো কাজে কোনো কারণে ব্যর্থতা হলে ওরা খুব হতাশ, ওরা কিন্তু খুব স্ট্রং। শুরুতে শুরুতে খুব স্ট্রং, সব কাজ খুব সুন্দরভাবে করে, গুছিয়ে করে, ভালোভাবে করে। কোনো কারণে সেই কাজটা যদি তাদের ব্যর্থ হয়ে যায় বা ফেল হয়ে যায়, তখন তারা হতাশায় ভুগে। এত বেশি হতাশায় ভুগে যে ওখান থেকে মোড় ঘুরে দাঁড়াতে ওদের অনেকটা বেশি সময় লেগে যায়। সালফারের রুগীরা কিন্তু অনেক বেশি রাগী হয়, হঠাৎ করে রেগে যায়। সালফার মানে পাওয়ার। সালফার কি ম্যাচের সাথে যে সালফার থাকে না, যখন আপনি ঘষা দেন সেটা কি হয়ে যায়, জ্বলে যায়, আবার কিন্তু নেমে যায়। সালফারের রুগীরা কিন্তু ভীষণ রেগে যায়, আবার কিছুক্ষণ পর ঠান্ডা। কিন্তু রেগে গেলে কি হবে? ওর একটা ভালো গুণ আছে। সে ভালো গুণটা কি? রেগে যাওয়ার পর সালফারের রুগীদের অনুশোচনা হয়। ধরেন আমি রেগে যে রাইসুল স্যারকে খুব ধমকি দিয়েছে একটা, কিছুক্ষণ পর আমি নিজেই কান্না শুরু করবো। ইস, আমি রাইসুল স্যারকে এইভাবে বলতে পারলাম, এইভাবে বললাম, এটা বলা উচিত হয়নি, এটা ভেবেই সে কাঁদতে শুরু করে। সালফারের রুগীদের সবসময় মনে হয় তার শরীরে পিঁপড়ার মতো কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। আর সালফারের রুগীদের আরেকটা লক্ষ্য করবে যে এদের বুকের ভিতরে কোনো চাপ ওরা সহ্য করতে পারে না। ফর এক্সাম্পল, শিশুদের ক্ষেত্রেও ধরেন আপনি ঘুমিয়ে আছেন, আপনার ছোট্ট একটা বাবু এসে আপনার বুকের উপর বসে পড়লো, পাপা বলেই বসে পড়লো। তো আপনি হঠাৎ করে নিঃশ্বাসটা উপরে উঠে বলবেন, আব্বু একটু নিচে নামো তো, মানে সাথে সাথে ওকে নামিয়ে। মানে ও বুকের উপরে কোনো ভর পছন্দ করে না, নিতে পারে না, ওর ভালো লাগে না, ওর অসহ্য লাগে। এটা হচ্ছে সালফারের রোগীর মানসিক লক্ষণ। আমরা মানসিক লক্ষণগুলোর দিকে যদি একটু ভালোভাবে নজর দিই, তাহলে কিন্তু এই রোগীর সালফার হবে কি হবে না আপনি কিন্তু অনায়াসেই বুঝতে পারবেন। কারণ একটা মেডিসিন চেনার জন্য মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এটা এক প্রকার ফিলোসফি, মানুষকে দেখে বোঝার কৌশল যে সে আসলে সালফারের রোগী হতে পারে কি পারে না। কারণ তার দাঁড়ানোর স্টাইল, তার কথা বলার স্টাইল, তার স্বপ্ন দেখা, তার চলাফেরা, তার বাচন ভঙ্গি, তার সবকিছু মিলে আপনি যদি একটু অ্যানালাইজ করেন, আপনি নিজেই বুঝতে পারবেন সে অ্যাকচুয়ালি কি সালফার। আপনি নিজেই বলে দিবেন এই সালফারের ক্যান্ডিডেট। এখন সালফার বানানটা কি? SUL CHUR, সালফার। দেখেন তো সালফারে এই যে নামগুলো আছে, ওয়ার্ড গুলো, এক একটা ওয়ার্ড, যেমন SUL CHUR, ঠিক আছে। এস তে কি বোঝাচ্ছে? স্ট্যান্ডিং ইজ ডিফিকাল্ট ফর লং টাইম। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে সালফারের রোগীরা কি করতে পারে না? দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে অস্বস্তি বোধ করে। ইউতে আনটিডি, মানে হচ্ছে অপরিষ্কার, নোংরা। এলতে লায়ার, মানে কি? মিথ্যাবাদী। কি? মিথ্যাবাদী। ফিতে ফিতে কি? ফিলোসফি টেন্ডেন্সি। ফিতে ফিলোসফি টেন্ডেন্সি, তারা কিন্তু কি করে? অনেক কিছু ভাবে, অনেক ধরনের চিন্তা ভাবনা করে। এসতে হাংরি ভেরি মাচ, ওরা প্রচন্ড ক্ষুধা পাগল, ওদের প্রচন্ড ক্ষুধা পায়। সময় হচ্ছে সকাল 11টা। ইউ আপার পার্ট হট, মানে কি? লোয়ার পার্ট কোল্ড। পায়ের পাতা কি তাদের ঠান্ডা থাকবে, মাথার চাঁদি থাকবে কি গরম থাকবে। আর্তে রেডনেস লিপ, মানে কি? ঠোঁটটা প্রচন্ড লাল থাকবে। দেখেন না কি সুন্দর! ও মাই গড, শ্রদ্ধেয় স্যার, হ্যানিম্যান স্যার, তাকে স্যালুট কেন মানুষ করবে না? তাকে মানুষ কেন ভালোবাসবে না? কেন শ্রদ্ধা করবে না? কি সুন্দর একটা নাম দিয়েছে, সালফার। সেই সালফারের প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে তুলে ধরা যাচ্ছে যে আমার সালফারের রোগী কেমন হতে পারে। আমি সবকিছু ভুলে গেলাম, আমি শুধু সালফার বানানটাই মনে রাখি না। SUL CHUR, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের ভিতর থেকে একটি একটি ওয়ার্ড থেকে একটি একটি কি তৈরি হচ্ছে, একটি একটি ওয়ার্ড থেকে তৈরি হচ্ছে আমার একটি একটি মেডিসিনের
কি মেডিসিন হতে পারে কি হতে পারে না, সালফারের রোগী হতে পারে কি হতে পারে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন হচ্ছে সালফারের কিছু শারীরিক লক্ষণ আছে যেটা দেখে আমি বুঝতে পারবো ইনি হচ্ছে আমার সালফারের রোগী। এক নাম্বার হচ্ছে ক্ষুধা সহ্য করতে পারে না, বিশেষ করে দুপুরে। ক্ষুধা সহ্য করতে পারে না কোন টাইমে? বিশেষ করে দুপুরে সোজা ক্ষুধা সহ্য করতে পারে না। দুই নাম্বার হচ্ছে সালফারের রোগীদের পেটটা একটু বড় থাকবে, হাত পা কি থাকবে? সরু থাকবে। এরা থাকবে নোংরা, অপরিষ্কার, এবং এদের গায়ে থাকবে কি? দুর্গন্ধ। সালফারের বাচ্চাদের আরটা হবে, সালফারের বাচ্চারা কি করবে জানেন তো? মাটিতে ঘুমাতে বেশি পছন্দ করবে, এবং হাত পা মাথা সবসময় উত্তাপ থাকবে। সালফারের রোগীদের কি থাকবে? হাত পা মাথা সবসময় উত্তাপ থাকবে। মিষ্টি ও চর্বি খাবারের আকাঙ্ক্ষা থাকবে আমার সালফারের রোগী। গরম এবং বন্ধ ঘর এরা পছন্দ করে না, এরা গরম এবং বন্ধ ঘরে বিরক্ত বোধ করে। এরা সবসময় খোলা বাতাস পছন্দ করে। তো শারীরিক লক্ষণগুলো আমরা কি কি পাচ্ছি, আমরা একটু খেয়াল করব। সেটা হচ্ছে শারীরিক লক্ষণের মধ্যে পড়ছে এরা ক্ষুধা সহ্য করতে পারে না, এদের হাত পা শরীর প্রচন্ড গরম থাকে, এদের যে কোনো স্রাব খুবই দুর্গন্ধ থাকে, আর এরা মিষ্টি বা চর্বি জাতীয় খাবার খাওয়ার প্রতি এদের খুবই ইন্টারেস্ট হয়। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি কখনো এদেরকে অফার করেন কি খাবেন, হুট করে দেখবেন একটা মিষ্টি খাবারের নাম বলে ফেলছে, আমি না রসমালাই খেতে পছন্দ করি, আমি আমি ছানা খেতে পছন্দ করি, আচ্ছা ফালুদা হবে। মানে ওদের মিষ্টির প্রতি একটা ওদের একটা ঝোঁক থাকে, এবং চর্বি জাতীয় খাবারের প্রতি। এবং দেখবেন আপনার রুমে যখন আসবে বা আপনার চেম্বারে আসবে, আপনার অফিসে আসবে, ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন না, একটা কাজ করেন, সেটা কি বলছে? যে সেই কাজটা হচ্ছে আপনার, বলছে একটা কাজ করেন, বলছে কি কাজ? বলছে সেটা হচ্ছে একটু একটু খুলে টুলে দেন না, মানে সবকিছু একটু খুলে টুলে দেন না, মানে এটা আপনাকে বলতে থাকবে। মানে সে খোলামেলা পছন্দ করে, মানে একটু বাতাস টাতাস তার খুব ভালো লাগে। এখন বিষয় হচ্ছে সালফারের, এটা হচ্ছে শারীরিক লক্ষণ, সেটা শিশুর ক্ষেত্রেই হোক আর বাচ্চার ক্ষেত্রেই হোক। এখন সালফারের শিশুরা দেখতে কেন? আমার একটা বাচ্চা এসেছে, ওই সালফারের শিশু, না থোজা, না মেডো, না নাক্স, মানে একটা, মানে আমি কি করে বুঝবো? একটা জিনিস খেয়াল করবেন, সালফারের যে ছোট ছোট বাবুরা আসবে আপনার চেম্বারে, সালফারের বাবুদের পেটে একটু তুলনামূলক ভাবে কি থাকবে? বড় থাকবে। ঠিক আছে? আর ওরা যে কাপড় চোপড় পরে আসবে একটু দেখবেন নোংরা থাকবে। আর হাতে পায়ের এই যে নখগুলো আছে না, নখের ভিতর দেখবেন একটু একটু ময়লা আছে। ছোট ছোট বাচ্চারা যখন আপনার চেম্বারে আসবে আপনি খেয়াল করবেন ওদের নখের ভিতরে ময়লা আছে, ওদের নাকের ভিতরে ময়লা আছে। হ্যাঁ, ওদের মুখগুলো কিরকম খুশকু মানে শুকনো শুকনো একটা ভাব। তখন চুলগুলো কেমনি এলোমেলো অগুছালো, তখন আপনি বলবেন যে কি ব্যাপার বাবুর চুলগুলো এরকম কেন? আর বলেন না, যতবার আছে ততবার এরকম করে রাখে। তখন দেখবেন হঠাৎ করে নাকে ময়লা আসছে, ময়লাটা নিয়ে এরকম কাপড়ে মুছে এরকম করে ফেলছে, মুছে ফেলছে। কি ব্যাপার কাপড়ে মুছলো কেন? ও এরকমই করে, বাসায় ওই কাজটা করে। তারপরে আবার কি করবে? কানে থেকে এরকম ময়লা খুঁড়বে, ও মানে কান চুলকাচ্ছে, কান থেকে এরকম খুঁড়ে এরকম করে নিবে, গন্ধ নেবে। কারণ কি ও ময়লা গন্ধ শুনতেও পছন্দ করে। বলে কি এরকম করে কেন? বলে ওরা একটা বাজে অভ্যাস, ওই এরকম খুঁড়বে আবার ওটাকে গন্ধ নেবে, যে ওটার থেকে কিভাবে, মানে এটা একদম মানে বিরক্তকর। যত না করব তত বেশি করবে। মানে অটোমেটিকলি আপনাকে বলে দিচ্ছে ও সালফারের রোগী। তারপরে হবে কি, দিন দিন সালফারের রোগীগুলো বাচ্চাগুলো শুকিয়ে যায়, কিন্তু ওরা অনেক বেশি খায়, খায় অনেক অনেক খায়, কিন্তু ওদের খাওয়ার হজম হয় না। ওরা খাচ্ছে ঠিকই, কিন্তু ওদের খাবার কি হচ্ছে না? হজম হচ্ছে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, যে সালফারের ছোট ছোট বাবুরা যখন, ওরা বাতাস পছন্দ করে, ওদের মাথায় এবং এবং যেটা দেখা যাচ্ছে আপনার মাথায় যখন বাতাস করবেন, মাথায় বাতাস করলেই ওরা যখন একটু আরাম ফিল করবে ওরা অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়বে। ওরা মুখের বাতাস খুব পছন্দ করে। অনেকে দেখবেন আপনি কি এসে বলবে যে ডাক্তার সাহেব প্রচুর গরম ওর, মানে আর বলেন না, মাথার সামনে একটা ফ্যান দিয়ে রাখতে হবে, তাহলে আমার বাচ্চাটা সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে। বিষয়টা হচ্ছে এরকম। এখন আর একটা কথা, সালফারের আহ ব্যবহারটা, ছোট বাচ্চাদের ব্যবহার মানে আচার আচরণটা কেমন হবে? মনে করেন একটা সালফারের শিশু, সে ঘুমিয়ে আছে, আপনি তাকে সুন্দর করে কাঁথা দিয়ে ঘুম পাড়ায় দিচ্ছেন, ছোট বাবু ঘুমিয়েছে, কাঁথা তো মা বাবারা দিয়েই থাকে। তো হঠাৎ করে এসে দেখবেন লাথি মেরে ফেলে দিচ্ছে। আরে এত ঠান্ডা ভিতরে, হ্যাঁ, এত ঠান্ডা ভিতরে কি করছে? সে লাথি মেরে ফেলে দিল। এখন বলতেছে কি ব্যাপার তুমি লাথি মেরে ফেলে দিছো কেন? আমার ভালো লাগতেছে না, আমার পায়ে পা জ্বলতেছে। কিন্তু এটাও একটা লক্ষণ। কিরকম লক্ষণ? এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও, যে ওদের পায়ের পাতা জ্বলে, ওরা সহ্য করতে পারে না।
দেখবেন অনেক রুগী আছে, ফর এক্সাম্পল আমি হোক আপনি হোক আমাদের মতো যারা আছেন, ওরা কি করে রাত্রেবেলা ঠিক কম্বলটা নেয় শীতের মধ্যে, খাতাটা নেয় কিন্তু পা দুটো খোলা রাখে। কিন্তু বলে পা খোলা কেন? আরে পায়ে বাতাস লাগে, ভাল লাগে, পায়ের পাতা অনেক জড়ো। সমস্ত বডি পার্ট কিন্তু ঢাকা আছে কিন্তু পাটা তার উন্মুক্ত, মানে পাটা খুলে রাখছে। তারপর শিশুরা গোসল করতে চায় না, গোসলের সময় কান্না করে। তখন দেখবেন আপনি জিজ্ঞেস যদি করেন যে আপনার বাচ্চা গোসল করতে পছন্দ, আর বলেন না, পানি দেখলেই হলো এই ছেলেটা এত অসভ্য অসভ্য, এত বেয়াদবের বেয়াদব। এই গোসলের কথা বললেই যত সব নাটক শুরু, সারাদিন খাই খাই করতে থাকে, ঘ্যানার ঘ্যানার প্যানার প্যানার। আমার আর ভাই ভাল লাগে না, এই একটা বাচ্চা আমার জীবন শেষ করে দিল, ওরে গোসল করাতে লাগে 2 ঘন্টা। কেন? বলো পানি দেখলেই তো বিরক্ত বোধ করে। তার মানে আপনি বুঝে নিলেন যে সালফারের ক্যান্ডিডেট। আর একটা জিনিস খেয়াল করেন, ওরা খুবই ছটপট, খুবই চঞ্চল, আর ওরা লাফালাফি হইচই করতে পছন্দ করে, আপনি কোনোভাবেই ওকে কন্ট্রোল করতে পারবেন না, ওরা এত বেশি লাফালাফি করে। ওরা অস্থির, ওদের শরীরে সবসময় উত্তাপ একটা ভাব থাকে, এবং ওদের মধ্যে কি দেখা থাকে, ওদের মধ্যে একটা কিমড়ির ভাব থাকে। যে একটা রোগীর মধ্যে যেরকম কিমড়ির প্রবণতা দেখা থাকলে কিরকম মানে আপনি সিমটম গুলো দেখতে পাবেন, সেই রকম সিমটম আপনার এই ছোট বাচ্চাদের ভিতরেও আপনি দেখতে পাবেন। এবং সালফারের শিশুরা, যে আপনি যে জিনিসগুলো আমি বললাম, যে বিষয়গুলো দেখলেন এগুলো খেলবেন, এবং ওরা মলত্যাগ করতে ভয় পায়। কেন ভয় পায়? মলত্যাগের সময় ওদের অনেক জ্বালা করে, ওরা ওখানে জলে পুড়ে, যার কারণে তারা মলত্যাগের সময়ও অনেক যন্ত্রণা বোধ করে। এখন বিষয়টা হচ্ছে আমি ছোটদেরকে চিনিয়ে দিলাম যে ছোটরা যারা আছে সালফারের রুগী, তাদেরকে দেখতে কেমন হয়, তাদের বিহেভিয়ার কেমন হয়। এবার আমি চলে আসি বড়দের ক্ষেত্রে সালফারদের, বড়দের ব্যবহার কেমন হয়। আচ্ছা, বড়রা হবে কি লম্বা চওড়া এবং লিকলিকে, মানে স্বাস্থ্যটা কম, হ্যাঁ। তারপর হাত পায়ের নখগুলো দেখবেন বড় বড়। তো অনেক সময় আপনি তাকিয়ে দেখবেন যে ছেলে হোক আর মেয়ে হোক, পায়ের নখ একটু বড়, হাতের নখ একটু বড়, হ্যাঁ, লম্বা চওড়া একটা মানুষ। তারপরে কি কুচো হয়ে দাঁড়িয়ে আছে, বা কুচো হয়ে কথা বলে, বা কুচো হয়ে হাঁটে, ঠিক আছে। আর চেহারাটা কি একটু রোগা টাইপের, মনে হচ্ছে কয়েকদিন না খাওয়া আছে বা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। ঠোঁটটা শুকনা, মানে ঠোঁটটা শুকনা থাকবে, বাট মারাত্মক লাল থাকবে। এবং মাথার চুলগুলো কি থাকবে, এলোমেলো থাকবে, স্টাইল। ওদের চুল সবসময় এলোমেলো থাকতেই হবে। তারপর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, খুট করে আপনার ভুলটা ধরে ফেলবে। এবং ওদের একটা কথা বলবে, জানেন ডাক্তার সাহেব, শীতকালে আমার ঠোঁট না, তা শীত আসার আগে গিয়ে আমার ঠোঁট ফেটে যায়, একটু বাতাস লাগলেই আমার শীত ঠোঁট ফেটে যায়। এটা একটা সিমটম। তারপর দেখবেন আবার ওদের চুলের রং কালো বা সোনালী কালার হয়ে থাকে, এবং পায়ের তলায় খুব জ্বালা করে। ওরা এসে আপনাকে বলবে, জানেন আমার পায়ের তলা না খুব জ্বলে। এবং ওদের শরীরে যে ঘাম ঘাম হয়, ঘামটা খুবই দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ করে। আর ওদেরকে যখন আপনি জিহ্বা দেখবেন, ওদের জিহ্বাটা থাকবে একদম সাদা, এবং জিহ্বার ডগার ধারগুলো থাকবে লাল টকটকে। এই হচ্ছে আপনার সালফার রুগীকে দেখে চেনার উপায় যে সে কি সালফার রুগী। এটা হচ্ছে সালফার রুগীর হচ্ছে আকৃতি, যে আমার সালফার রুগীর ক্যান্ডিডেট কি কি হতে পারে। লিকলিকে হতে পারে, লম্বা হতে পারে, চুলটা গোল্ডেন হতে পারে, ঠোঁটটা লাল টকটকে হতে পারে, ঠোঁটটা শুকনো হতে পারে, হাত পা শরীর সমস্ত বডি পার্ট থেকে একটা দুর্গন্ধ আসতে পারে। সে আপনাকে বলবে, জানেন ডাক্তার সাহেব, আমার বগল থেকে না খুব দুর্গন্ধ হয়, আমি যখন শার্টটা খুলি দুর্গন্ধে আমার ঘরে কেউ থাকতে পারে না, ইভেন্ট আমি সহ্য করতে পারি না। মানে বিষয়টা হচ্ছে এইরকম। এখন সালফার রোগীদের বিহেভিয়ার মানে ব্যবহারটা কেমন হবে, যদি আমরা একটু আলোচনায় আসি। মানে উঁচু জায়গা, মানে উঁচু স্থানের দিকে তাকালেই তাদের মাথা ঘুরে যায়। মানে উঁচু জিনিস, মানে সে একটা ধরেন 5 তলা বিল্ডিং এ উঠেছে, সে 5 তলার ছাদের উপর থেকে যদি জমিনের দিকে তাকায় তার মাথা ঘুরে যাবে, সে নিতে পারে না। তারপরে তার ভিতরে কি এটা একটা তার বিহেভিয়ার। আর একটা হচ্ছে সে তো গোসল করতেই চায় না। কেন? গোসল করলে তার কষ্ট বেড়ে যায়, সেজন্য সে গোসল করতে চায় না। ক্ষুধার সময় খেতে না পারলেই হইলো, এই তো সব শেষ। ক্ষুধার সময় তাকে খেতেই হবে, এটা সে মানে অস্থির হয়ে যায়। অনেক সময় বলে, ভাই আর যাই তাই করেন, আমি কিন্তু ক্ষুধা সহ্য করতে পারি না, আমার খিদা লাগছে, আমি খাবো তারপর বাকি কাজ করব। এবং সবচেয়ে মজার বিষয়, ওরা গরম খাবার খেতে পছন্দ করে। ওরা কি খাবার পছন্দ করে? গরম খাবার পছন্দ করে। আর ওরা আপনার দ্রুত চলাফেরা করে, খুব দ্রুত চলাফেরা করে, এবং বৃদ্ধদের মতো কুঁজো হয়ে এরা হাঁটে। পায়ে জুতা, যেমন ধরেন পায়ে জুতা পরে কিছু কিছু পর পর পা থেকে জুতা খুলে ফেলে। মাটির ঠান্ডা তারা নিতে পছন্দ করে। এই হচ্ছে আপনাদের সালফারের রুগীদের কি ব্যবহার। হঠাৎ করে রেগে যাবে, হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে। আবার ওরা কিন্তু খুব ভালো, ওরা কিন্তু আপনাকে এর সাথে খুব ভালো ব্যবহার করবে, খুব ভালো আচরণ করবে, আপনাকে খুব ভালোবাসবে। যদি আপনি ওনাকে আঘাত দেন, ও হতাশায় ডুবে ডুবে যাবে।
এই হচ্ছে সালফার রোগীর কি বললাম আজকে আমরা ব্যবহার। এখন আচ্ছা দেখেন, আমি সালফার রোগীর আকৃতিতে বলেছি তাই না, আমি কিন্তু প্রকৃতি বলিনি। প্রত্যেকটা জিনিসের যেমন আকৃতিও আছে প্রকৃতিও আছে। সেটা প্রকৃতি কি, নার্ভাস প্রকৃতির মানুষেরা, এরা কি, ওরা একটুতে খুব বেশি নার্ভাস হয়ে যায়, যে কোনো বিষয় নিয়ে একটুতে খুব বেশি ভাবে। এখন এই যে সালফারকে নিয়ে এত গল্প কথা বললাম, সালফারের চরিত্রগত লক্ষণ বললাম, মানসিক লক্ষণ বললাম, আরো কত কিছু বললাম তাই না, সালফারের রোগী শিশুরা কেমন, বড়রা কেমন। এইবার আসি মূল কথা। মূল কথা মানে কি, মানে কি কি 100% মানে সালফারের রোগী আমি কি করে বুঝবো, মানে এটা তো আমার জানতেই হবে। সেটা হচ্ছে কি, নোংরা এবং পরিষ্কার। নোংরা এবং পরিষ্কার, এবং অনেক ক্ষেত্রে সালফারের রোগীরাও কিন্তু পরিষ্কারও হয়ে থাকে। তারপর এরা কি করে, বাঁকা হয়ে থাকে, এরা মিথ্যাবাদী, এরা অহংকারী, এদের ঠোঁট প্রচন্ড লাল, এবং দুধ খাওয়ার সাথে সাথে এদের বমি হয়ে যায়। কি খাওয়ার সাথে সাথে, দুধ খাওয়ার সাথে সাথে বমি হয়ে যায়। আমরা কিন্তু এই কয়টা সিমটম অবশ্যই মনে রাখবো। এবার বিশেষ কথা, মানে খুব 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 বেশি ইম্পর্টেন্ট বিশেষ কথা, যেমন বেশি, আমরা একটু মনে রাখি, বয়কের বেশি মানে অতিরিক্ত। অতিরিক্ত অহংকার, নোট, আশা করি সবাই নোট করে নেবেন। 1 নাম্বার, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত মিথ্যাবাদী, অতিরিক্ত তাড়াহুড়া করা, অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত দার্শনিক, অতিরিক্ত গরম কাতর, অতিরিক্ত পানি খাওয়া, অতিরিক্ত অপরিষ্কার, অতিরিক্ত মশলাদার খাবার পছন্দ করা, দাঁড়িয়ে থাকতে পারে না, অতিরিক্ত মানে একটু বেশি দাঁড়িয়ে থাকতে পারে না, এবং শরীর থেকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায়। এই অতিরিক্ত 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 যেখানে পাবো সেখানে আমরা সালফার প্রয়োগ করব। আবার একটু বলি, ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রচুর ইম্পর্টেন্ট, এই জন্য আমি রিপিট করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে কি, অতিরিক্ত মানে বেশি বেশি, বেশি অহংকার, বেশি মিথ্যাবাদী, বেশি তাড়াহুড়া, বেশি চঞ্চল, বেশি বেশি গরম কাতর, বেশি জল পান করে, বেশি অপরিষ্কার, বেশি ঝাল মাংস খেতে পছন্দ করে, দাঁড়িয়ে থাকতে পারে না, আর শরীর থেকে বেশি দুর্গন্ধ ছড়ায়। এই প্রত্যেকটির ভিতরে যেখানে বেশি বেশি পাবো সেখানে আমরা কি করতে পারি, সালফারকে স্মরণ করতে পারি এবং সালফার দিতে পারি। এখন সালফারের রোগীদের বিষয় কি, আর দিনে ওরা কি করে, ঘুমাতে পছন্দ করে, আর রাতে ওরা কি করতে পারে, কাজ করতে পছন্দ করে। তাই ওরা দিনের বেলা ঘুম ঘুম ওদের ভাবটা চলে আসে। জানলা দরজা খোলা রাখতে পারে, এগুলো কি নোট, এগুলো মেমোরিতে রাখবেন। জানলা দরজা খোলা রাখতে পছন্দ করে কারণ ওরা ঠান্ডা আবহাওয়া ওদের ভালো লাগে। ওরা ঠান্ডা জল খেতে পছন্দ করে কারণ ওরা বেশি বেশি পানি পান করে। ওরা স্বপ্ন দেখে ওরা জীবনে অনেক বড় হবে, ওদের অনেক টাকা পয়সার মালিক হতে হবে, ওরা রিচ ম্যান হবে। ওরা গরিব হতে চায় না, ওরা অসহায় থাকতে চায় না, যার কারণে ওরা প্রচুর পরিশ্রমী করে, যার কারণে ওরা স্বপ্নের মধ্যে কথা বলে, স্বপ্নের মধ্যে বিজনেস করে, স্বপ্নের মধ্যে থেকে ও চায় ও কিভাবে বড়লোক হবে সেটাও ও ঠিক করে নেয় ও কি কি করবে। এইবার আমি চলে আসি চর্ম, মানে হচ্ছে চর্মে তো বিভিন্ন রকম হয় চুলকানি, মানে সালফার যারা রোগীরা আছে তাদের যদি চর্মরোগ হয়, চর্মে মানে স্কিনে কোনো প্রবলেম হয়, মনের সুখে তারা কি করতে থাকে, চুলকাতে থাকে। কারণ চুলকালে তাদের কি লাগে, প্রচন্ড আরাম লাগে, এবং চুলকানের পরে সালফারের রোগীদের অবশ্যই জ্বালা পোড়া করবে, এবং বিছানা গরম যদি থাকে, গরমের অনুভূতি থাকে, তাদের চুলকানির মাত্রা প্রচন্ড বেড়ে যায়। এবং একটা জিনিস খেয়াল করবেন, সালফারের রোগীরা বলবে, ম্যাডাম দিনের বেলা তো আমার চুলকানিটা একটু কম থাকে, কিন্তু রাত্রের বেলা আমার চুলকানিটা অনেক বেশি কি হয়ে যায়, বেড়ে যায়। এখন নিদ্রা, ঘুমের মধ্যে এরা কথা বলে। কেন কথা বলে, ওই যে বললাম বড় হওয়ার স্বপ্ন, এবং ঝাঁকি দিয়ে ওঠে। কারণ ঘুমের মধ্যে ওদের কি হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। ওরা হাত পা ছড়া ছোটাছুটি করে, কারণ ওরা অস্থির, ওরা অ্যাচিভ করতে হবে, ওরা বড় হতে হবে, ওদের স্বপ্ন অনেক উপরে, ওরা নিজেকে জাহির করতে চায়, ওরা ট্যালেন্ট হতে চায়, ওরা মাল্টি ট্যালেন্ট হতে চায়, ওরা প্রশংসা হতে চায়, ওরা নাম্বার 1 হতে চায়, ওরা নিজেকে সবচেয়ে 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 গুরুত্ববান ব্যক্তি মনে করে, যার কারণে ওদের ভিতরে অনেক অস্থিরতা থাকে, যার কারণে ওরা নিদ্রার মধ্যে হাত পা ছোটাছুটি শুরু করে দেয়। ইভেন্ট শুধু তাই না, ওদের পায়ে খুব জ্বালা করে, যার কারণে কাঁথাটা বডিতে ঠিকই থাকে, কিন্তু পাটা কি করে, পায়ের পাতা যেহেতু জলে পাটা খোলা রাখে। এবং ওরা মুখে বাতাস খুব পছন্দ করে, ওদের মুখে যখন বাতাস লাগে এত শীত তারপরও ফ্যানটা চালায়।
মুখের বাতাসের জন্য। মুখের বাতাস থাকলে আরামসে ঘুমিয়ে পড়ে। যে পর্যন্ত মুখে বাতাস না আসে সে পর্যন্ত ওরা কি করে না, ঘুমাতে পছন্দ করে না। সামান্য শব্দতে ওদের ঘুম ভেঙে যায়, ওরা আতঙ্কিত হয়ে যায়। আর জানেন তো, ওরা মাঝে মাঝে ওদের মনের কথাগুলোর সাথে যদি কাজের মিল হয়ে যায়, ওরা গুনগুন করে গান গাইতে শুরু করে। এবার কোষ্ঠকাঠিন্যয় আসি। কোষ্ঠকাঠিন্য মানে কি? মলগুলো খুব শক্ত হয়ে, এত শক্ত হয়, গোটা গোটা হয়ে যায়, মনে হচ্ছে পুড়ে ঝাঁঝালো করে দেওয়া হয়েছে। সকালে ঘুম থেকে উঠে তো দেড় দৌড়। আগে কোথায় যেতে হবে? বাথরুমে যেতে হবে। সহ্য করতে পারে না। ইভেন প্রচন্ড জ্বালা করে, প্রচন্ড ব্যথা করে। আর ওরা বাথরুমে গেলে পরের জন আর যেতে পারে না, পানি ঢালতেই থাকে। কেন? ভীষণ দুর্গন্ধ, সহ্য করার মতো না, পুরা ঘর সহ দুর্গন্ধ হয়ে যায়। মল ত্যাগ করার সময় অনেক বেশি ব্যথা করে, যে কারণ চারপাশে প্রচন্ড লাল হয়ে যায়, ভেজে যায়, যার কারণে তো খুব বেশি ব্যথা করে। আর জানেন তো, ওদের পাল্টা ক্রমে হয়, একবার উদারময় একবার কোষ্ঠকাঠিন্য, একবার উদারময় একবার কোষ্ঠকাঠিন্য, এপাট ওপাট এপাট এরকম হতেই থাকে। কি ঝামেলা বলেন তো! পাল্টা পাল্টি করলে হলে কি অবস্থা! এই ধরেন সকালে হচ্ছে উদারময়, বিকালে হয়ে গেল কোষ্ঠকাঠিন্য, এটা কোনো কথা? এইবার আসি মনের দিক থেকে। ওরা প্রচন্ড খামখেয়ালি। কেন? ওই যে কষ্ট দিছে, ওরা উত্তেজনা, প্রচন্ড রাগ, কিন্তু নিমিষেই ঠান্ডা। ওরা নিজেকে ধনী মনে করে। বয়স্ক ব্যক্তিরা শিশুদের মতো খামখেয়ালি করে। ওরা কাজ করতে চায় না, কিন্তু ওরা কাজ করে। কখন করতে চায় না? যখন আঘাত প্রাপ্ত হয়। কিন্তু হুকুম করতে ওরা ভালোবাসে। অন্যকে দিয়ে কাজ এগিয়ে করার ক্ষমতা আছে। কিছু কিছু মানুষ আছে, আরে আমার বিজনেস পলিসি আমি এটা খুব ভালোবাসি, বুঝি কি করে কারে দিয়ে কি করাতে হয়, এটা আমি ভালোই জানি। এটা আমার একটা গড গিফটেড পাওয়ার। অনেকেই এটা বলে থাকে। অত্যন্ত ভুলো মন, অত্যন্ত ভুলো মন। যেহেতু এত জল্পনা কল্পনার মাঝে থেকে আসল জিনিসটা অনেক সময় তারা ভুলে যায়। এবার আসেন জ্বালা। জ্বালা, জ্বালা, জ্বালা। সালফার মানেই তো জ্বালা। আরে সালফারের ভিতরে জ্বালা থাকবে না তা কি হয়? আরে সালফার তো জ্বলতেই হবে, অগ্নি শিখার মতো করে জ্বলে সালফার। যার শরীরে জ্বালা নেই সে তো কখনো সালফার হতেই পারে না, অসম্ভব। তাহলে কিভাবে একটু আসি, জ্বালাটা কি আমি একটু বলি। মাথার ঠিক ওপরটা, মানে ভার্টেক্সে জ্বালা করে। চোখে চিরিক মারা ব্যথা থাকে, সেখানেও জ্বালা করে। মুখে জ্বালা করে, মুখে কিন্তু লালা ভাব থাকে না। তারপরে শরীরে কোনো একটা ফুসকড়ি, কোনো একটা ব্রণ, কোনো একটা আপনার চুলকানি বা অ্যাজমা বা দাউদ কিছু হলে সেখানে প্রচন্ড লাল হয়ে সেই জায়গাটাও জ্বলতে থাকে। গলা শুকিয়ে যায়, গলা মুখের ডান দিকে বা দিকে প্রচন্ড জ্বলতে থাকে, মনে হয় গলার ভিতরে কিছু একটা হয়েছে, ঘাটা হয়ে গেছে, এরকম জ্বালা যন্ত্রণা থাকে। অশ্বতেও প্রচন্ড চুলকানি শুরু হয়, এবং আগুনের তরঙ্গের মতো প্রস্রাবে জ্বালাফোলা করে, মনে হয় ডাক্তার সাহেব আমি প্রস্রাব করছি নাকি ধোঁয়া বের হচ্ছে, এতটা জ্বলছে, ভয়ে বাথরুমে যেতে পর্যন্ত যায় না। তারপর বুকে জ্বালা করে, যেমন যাদের গ্যাস্ট্রিক হলে অনেক সময় আমাদের বুকে অনেক জ্বলে না, ওদের প্রচন্ড বুকে জ্বালা জ্বালা ভাব থাকে। এবং দেহের সমস্ত চামড়া মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এসে বলবে জানেন ডাক্তার সাহেব আমার এই সমস্ত শরীরে এত বেশি জ্বালা যন্ত্রণা করে, আগে আপনারা আমাদের জ্বালা যন্ত্রণা নেবানোর ওষুধ দেন, মনে হয় কেউ আমার শরীরে আগুন ধরায় দিচ্ছে, আমি সহ্য করতে পারি না, খালি পানির উপর পানি ঢালি, পানি ঢাললে আমার আরাম লাগে। ঠিক রুগী এসে আপনাকে এমন কথা বলবে, ওদের সবকিছুতে প্রচন্ড কি থাকবে? জ্বালা থাকবে, মনেও কিন্তু জ্বালা আছে। বিষয় এখন হচ্ছে স্বপ্ন। স্বপ্ন কে না দেখতে চায় বলেন তো? স্বপ্ন তো আমরাই দেখি। যে স্বপ্ন দেখে না সে কি আসলে মানুষ? আমি জানি না। আমার মনে হয় স্বপ্নের মধ্যে মানুষ বেঁচে থাকে। স্বপ্ন তো দেখতেই হবে। স্বপ্নই তো মানুষকে সামনের দিকে এগিয়ে নেয়, স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে থাকে। স্বপ্ন অনেক বড় একটা মেডিসিন। তো আমার এই সালফারের রুগীরা অনেক মজার মজার স্বপ্ন দেখে, এত ভালো ভালো স্বপ্ন দেখে যে যে স্বপ্নের মধ্যে বিজনেস করে, স্বপ্নের মধ্যে গান করে, আবার স্বপ্নের মধ্যে তাকে পশু পাখিও তাড়া করে। কি অবস্থা! ঠিক আছে। এবং তিনি আমার এই সালফারের রুগীটা ছেঁড়া কাপড় ছেঁড়া জামা কি ভব ঘুরে, এটাও তার পছন্দ, এটাও তার খুবই বেশি ভালো থাকে। প্রচন্ড উদাসীন, খামখেয়ালি। এবং তাদের আরেকটা বিষয় হচ্ছে, কোন প্রাণীটা ওদের খুব প্রিয় বলেন? ওদের বাদরের প্রতি আকৃষ্ট বেশি, ওরা বাদরকে খুব বেশি
পছন্দ করে। এখন একটা কথা আপনারা সবাই মনে রাখবে, সেটা হচ্ছে সালফারের যত সিমটম আছে, যত রোগ আছে, সব বৃদ্ধি পায় একমাত্র গরম এবং ঠান্ডা জলে বৃদ্ধি। গরম এবং কোথায়? ঠান্ডা জল। এবং সালফার নিয়ে কিছু ছোট ছোট কথা বলি। যেমন সালফাররা খুব আশাবাদী যে সে জীবনে সফল হবে। সালফাররা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে, কারণ ওরা অনেক বেশি পরিশ্রম করে। সালফাররা প্রচন্ড বাস্তববাদী হয়, সেই জন্য নিজের কাজ নিজে করবে, কারণ ওরা গরিব হবে না, ওরা বড়লোক থাকতে চায়। সালফাররা খোলামেলা থাকতে পছন্দ করে, কারো গরম ওদের সহ্য হয় না। এরা শিক্ষিত মানুষের ভুল ধরে, কারণ নিজেকে অনেক বেশি শিক্ষিত মনে করে, নিজে যা বুঝে তাই করে, অন্যের কথা ওরা পাত্তা দেয় না, শোনে না। সালফারের রুগী কি বলে জানেন তো? নিজের বুদ্ধিতে ভুল করলে করব, তাও মনে একটা শান্তি যে আমি ভুল করছি। কিন্তু ওই ব্যাটার বুদ্ধি শুনে ভুল করলে জীবনটাই শেষ। আমি কারো কথা শুনবো না, আমি আমার কথা শুনবো। তারপরে ওরা প্রথমে অনেক বেশি আশাবাদী, অনেক বেশি স্বপ্ন দেখে, অনেক বেশি কাজ করে। কোনো একটা কারণে, ছোট্ট একটা কারণে, ছোট্ট একটা কষ্ট পেলেই সব শেষ, সবকিছু ছেড়ে দেয়। আর দরকার নেই, হয়েছে, যথেষ্ট করছে, আর করার দরকার নেই। ওই একটা ছোট্ট কষ্ট বিশাল বড় করে দেখে ওখান থেকে সে এতটাই দূরে সরে যায় যে স্রষ্টার কাছে সে মৃত্যু কামনা করতে থাকে। চিন্তা করে দেখেন, উঠতেও সময় নেই, নামতেও সময় নেই। এদের না পার্সোনালিটি আছে, এরা আত্মনির্ভরশীল। ওরা কখনো ছোট হতে চায় না, ওরা কখনো সরি বলতে চায় না, ওরা কখনো মাথা নত করতে চায় না। ওরা বড়লোক হতে চায়, ওরা ভালো থাকতে চায়, ওরা মানুষের কাছে থাকতে চায়, ওরা মানুষকে ভালোবাসে। সালফারের রুগীরা দেখবেন মানুষের মন জয় করে নেয়, মানুষকে ভীষণ ভালোবাসে, কারণ ওদের ভিতরে সুন্দর একটা মন আছে। বিষয়টা সবচেয়ে বেশি 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 ইম্পর্টেন্ট। হাজার হাজার বই ঘেটে দেখেছি সালফার মানে নোংরা, সালফার মানে নোংরা কাপড় পরে, সালফার মানে নোংরা নোংরা, অসহ্য। কিন্তু জানেন তো, আজকে আপনাদের একটা মজার জিনিস শেখাচ্ছি, যা কোনো বইয়ে নেই, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটি সত্যি। আমি এটা অনেক অনেক বেশি কষ্ট করে এটা অর্জন করছি। বিষয়টা হচ্ছে, ধরেন রাইসুল স্যার, আমাদের রাইসুল স্যার ফ্লোরে অনেক ময়লা পড়ে রয়েছে, মানে মেঝেতে অনেক ময়লা আছে, সে ময়লার মাঝে বসে বসে বিরিয়ানি খাচ্ছে। মানে ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, অনেক ময়লা আশেপাশে কাগজ পড়ে আছে, উনি কি করছে, বসে বসে বিরিয়ানি খাচ্ছে। হঠাৎ করে আমি যে বলছি, কি ব্যাপার স্যার, আপনি মেঝেতে বসে বিরিয়ানি খাচ্ছেন, মেঝেতে তো কত ময়লা। রাইসুল স্যার বলছে, কোথায় ময়লা, চলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে বিষয়টা হচ্ছে, সে ময়লার মধ্যে থেকেও সে ময়লা মনে করে না। এটাই হচ্ছে সালফার। সে ময়লা কাপড় পরিধান করেও সে মনে করে না এটা ময়লা কাপড়। এটাই সালফার। তার শরীর থেকে বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে, সে বুঝতে পারছে ডাজ নট ম্যাটার, সে তার কাজ করে যাচ্ছে। দ্যাটস মিন সালফার। মানে সে, আমরা যেটা চোখে দেখছি সে নোংরা, সেটা তার কাছে কোনো কিচ্ছু না। আমরা যারা দেখছি ওটা নোংরা, তার কাছে এটা কিচ্ছু নাই, তার কাছে এটার কোনো ভ্যালুলেস, কোনো পাত্তা নাই। সে বলছে ইটস ওকে, আই এম রাইট। দ্যাটস মিনস সালফার। প্লিজ একটু নোট করে নিন, এবং আপনারা দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আমার বিশ্বাস। ইচ্ছা, এরা মিষ্টি, চর্বি, মাংস, ঝাল, চকলেট, এগুলো খাবার খেতে খুব পছন্দ করে। এরা গরম খাবার খেতেও ভালোবাসে, মশলাযুক্ত খাবার পছন্দ করে। অনিচ্ছা, দুধ, তামাক, ডিম, মাছ, অম্ল, এগুলো খেতে তারা খুব অপছন্দ করে, মানে ভালো লাগে না। বৃদ্ধি, অতিরিক্ত পরিশ্রমের কারণে এদের রোগের বৃদ্ধি হয়। মধ্যরাত্রের পর রোগের বৃদ্ধি, বন্ধ ঘরে বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি, কোনো চর্মরোগ চাপা পড়ার কারণে বেলা 11টার সময়, পূর্ণিমা, দাঁড়িয়ে থাকলে, গোসলের পর, অতিরিক্ত কথা বললে, অতিরিক্ত বিশ্রামে নিলে, টিকা গ্রহণ করলে, মিষ্টি খাবার খেলে এবং দুধ খেলে তাদের রোগগুলো বেড়ে যায়। আমি এতগুলো বলেছি, টোটাল কয়টা বললাম? সামহাউ 17টা বলেছি বৃদ্ধির। কিন্তু এখন আমি একটু বলি
দুই একটার উদাহরণ দিব, সবকিছুর উদাহরণ দিব। এখন বিষয়টা হচ্ছে, ম্যাডাম বন্ধ করে কেন রোগের বৃদ্ধি? আরে বাবা, প্রচন্ড চুলকাচ্ছে, জ্বলছে, জ্বালা করছে, পুড়ে যাচ্ছে, সেই জায়গাটা একটু বাতাস দরকার, তাই না? সেই জন্য সে খোলামেলা মানে শরীরে একটু বাতাস লাগাতে চাই, তাই বন্ধ করে তার রোগটা কি হয়, বৃদ্ধি হয়। এবার প্রশ্ন, আচ্ছা ম্যাডাম মধ্যরাত্রে কেন বললেন? আরে বাবা, ও তো স্বপ্ন বিলাসী মানুষ, ও তো স্বপ্ন দেখতে পছন্দ করে, ও তো ঘুমের মধ্যে ব্যবসা করে, ঘুমের মধ্যে বন্য প্রাণী দেখছে, ঘুমের মধ্যে কথা বলছে, অস্থিরতা তো ওর হবে, তাই না? তাই হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তখন তার রোগের বৃদ্ধি হয়, কারণ আচমকে ওঠে না। অতিরিক্ত পরিশ্রমের কারণে রোগের বৃদ্ধি। এখন প্রশ্ন, কেন? আচ্ছা, আপনার শরীরে চুলকানি হয়েছে, আপনি সারাটা দিন বাইরে রোদের মধ্যে পুড়ে পুড়ে কাজ করছেন, স্কিনের উপরে সে রোদের তাপ পড়ছে, আপনার কি একটু জ্বালা পোড়া করবে না? আপনার কি একটু বিরক্ত লাগবে না? আপনার কি একটু খারাপ লাগবে না? অতিরিক্ত পরিশ্রমের কারণেও কিন্তু কি হয়, রোগের বৃদ্ধি হয়। এইবার একটা জিজ্ঞেস করেন, যে বলি না একের মধ্যে 10, একটা কথা আছে, দেখবেন প্রয়োগ করবো, একের মধ্যে 10 কি করে হয়? অতিরিক্ত পরিশ্রমে সালফারদের রোগের বৃদ্ধি, রাইট? এখন বিষয় কিভাবে? আচ্ছা, অতিরিক্ত পরিশ্রম করলে কি হয়? শরীর ঘামে, শরীর ঘামলে কি হয়? অতিরিক্ত পরিশ্রম করলে যদি আপনার শরীর ঘামে, আর শরীর ঘামলে কি হয়, শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। এটা কোথায় পেলাম? সালফারে তো দুর্গন্ধ আছে। অতিরিক্ত পরিশ্রমের কারণে কি হয়, অস্থিরতা লাগে, এটা কোথায় আছে? সালফারে আছে। অতিরিক্ত পরিশ্রম করার পরে কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, বসতে চায়, কোথায় আছে? সালফারে আছে। অতিরিক্ত পরিশ্রম করার পরে মানুষ যখন রেজাল্ট না পায় হতাশা হয়ে যায়। সালফারের রুগীরা কেন এত বেশি হতাশ হয়ে যায়? অতিরিক্ত পরিশ্রম করার পরে, কারণ ওরা স্বপ্ন দেখতে ভালোবাসে, ওরা বড়লোক হতে চায়, তাই ওরা অতিরিক্ত পরিশ্রম করে। দেখেছেন, এই অতিরিক্ত কথার মধ্যে পুরা সালফারটা লুকিয়ে আছে। আমি এরকম যখন 17টা পয়েন্ট করলাম, এই 17টা পয়েন্টের ভিতরেও এরকম প্রেজেন্টেশন আমি করতে পারবো, যে 17টা এক একটা পয়েন্টের মধ্যে 100টা করে পয়েন্ট আমি ঢুকাতে পারবো, 100টা পয়েন্ট ইন করতে পারবো, এভাবেই তৈরি। এইবার হচ্ছে আসলে কি, মেডিসিনকে না যখন পড়তে হয় মেডিসিনের ভিতরে চলে যেতে হয়। মেডিসিনের ভিতরে চলে গেলে দেখবেন মেডিসিন উল্টা আপনার সাথে কথা বলবে। মেডিসিন ভিতর থেকে এটার পর এটা, এটার পর এটা অটো আসবে আপনার ভিতরে। মুখস্থ করে কি কখনো মেডিসিন মনে রাখা যায়? অনেকবার অনেক বেশি পড়ালেখা করে কি কখনো মেডিসিন মনে রাখা যায়? আরে বাবা, মেডিসিনকে তো বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, ফিল করতে হয়, তাহলেই না মেডিসিন কথা বলে। মেডিসিনকে কথা বলতে হবে, রাইট? এইবার দেখেন কিসে কমে, খোলা বাতাস, তারপর হাঁটলে এবং গরমের ছ্যাঁকাতে ব্যথা অনেক সময় কমে, ডান পাশে শয়নে এবং আক্রান্ত অঙ্গটা গুটিয়ে নিলে কি হয়ে যায়, ওর আরাম লাগে। এবার হচ্ছে ক্রিয়ানাশক্তি, সাইলিসিয়া, সিপিয়া, কোস্টিকাম, চায়না, ক্যালকেরিয়া কার্প, ক্যামোমিলা। পরিপূরক ওষুধ, অ্যাকোনাইট, নাক্স ভূমিকা, পালসেটিলা, সিপিয়া, রাস্টক্স, কোস্টিকাম। এবং তুলনীয় ওষুধ, লাইকো, পালস, নাক্সভম, সিফিলিনাম অ্যান্ড সোরিনাম। শত্রুতা ভাবপূর্ণ ওষুধ। সালফারের পরে সালফারের পরে লাইকো এবং সালফারের পূর্বে ক্যালকুরিয়া কার্ব, এটা পাওয়া গিয়েছে। এটা কে বলেছেন? আমরা কোন বই থেকে পেয়েছি? ডক্টর নাজির হোসেন স্যারের থেকে বই থেকে পেয়েছি। এবং হোমিওপ্যাথি ওষুধের মূল সূত্র একটি বই আছে, সেই বই থেকে আমরা পেয়েছি। এখানে শত্রুতা ভাব কোনো ওষুধ নেই, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে পাওয়া গেছে সালফারের পর লাইকো দেওয়া যাবে এবং সালফারের আগে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া যাবে। শক্তি আপনি একেবারে 6, 30, 200 থেকে শুরু করে সেম পর্যন্ত আপনি দিতে পারেন। আসলে কি, শক্তিটা ডিপেন্ড করে রুগীর উপরে। আমরা যতই বলি না কেন 30 দেন, 200 দেন, এগুলো আসলে না, এগুলো আসলে ইম্পর্টেন্ট না। আপনার রুগীর কন্ডিশনটা কি তার উপর ডিপেন্ড করবে, আপনি তাকে ওষুধটা কিভাবে অ্যাপ্লাই করবেন। ধরেন আপনি একটা রুগীকে বুঝতে পেরেছেন সে সালফারের রুগী, আপনি তাকে সালফার দেওয়ার পরেও তার রোগ ভালো হয়, কেন হয়? কারণ ওষুধটা কি করে অ্যাপ্লাই করতে হবে, ঘন ঘন দিবেন, না দিনে একবার দিবেন, না সকালে দিবেন, না পরপর 3 দিন দিবেন, আপনি তো এটাই জানেন না। পাওয়ারটা কি দিবেন?
এটাও আপনার সম্পর্কে জানা নেই। তো ওষুধের শক্তি জানতে হবে, কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা জানতে হবে, কোন শক্তি দিতে হবে সেটা জানতে হবে। এটা জেনে শুনে বুঝে যদি আপনি সালফার দেন, তাহলেই তো সালফার কাজ করবে, না হলে কি করবে? অবশ্যই না। এখন আবার বিষয় হচ্ছে, কিরকম বিষয় দেখেন, আপনি মেডিসিন সিলেকশন করেছেন সালফার, আপনি পাওয়ারটাকে ঠিক দিয়েছেন, তারপর ওষুধ কি অ্যাপ্লাই করা আপনার ধরনটা ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে, আপনার রোগ লিপি ঠিক আছে, আপনি কেস টেকিং করেছেন সেটা খুব সুন্দরভাবে গুছিয়ে করেছেন, তারপর রুগী এসে বলেছে যে ডাক্তার সাহেব আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। আপনার তো কোনো দোষ নেই ভাই, কারণ আপনি তো ওষুধ দিয়েছেন, আপনি তো বুঝিয়েছেন যে সে সালফারের রুগী, আপনি তো তার সিমটম মিলিয়ে দেখেছেন সে সালফার, আপনার শক্তিটা আপনি ঠিক রেখেছেন, অ্যাপ্লাইটা ঠিক রেখেছেন, সবকিছু ঠিকঠাকের পরও কেন রেজাল্ট আসছে না? একটা কারণে রেজাল্ট আসতেছে না, এটাও একটা কারণ হতে পারে। সেটা কি? তার নিষেধাজ্ঞা। ওষুধ চলাকালীন অবস্থায় সে কি কি খেতে পারবে এবং কি কি খেতে পারবে না, এই জিনিসটাও কিন্তু আপনার তাকে বলে দেওয়া উচিত। তার জন্য কোনটা ভালো, তার জন্য কোনটা খারাপ, এই কথাগুলো তাকে জানানো উচিত। কারণ এই কথাগুলো যদি সে না মানে, সে কি করে ভালো হবে? ফর এক্সাম্পল, একজন গ্যাস্ট্রিকের রুগীর গ্যাস্ট্রিক হয়েছে, মানে গ্যাস হয়েছে। এখন আপনি তাকে গ্যাসের জন্য ওষুধ দিয়েছেন, সে ওষুধ খাচ্ছে, এসে রেজাল্ট বললো আমি ভালো হই। কেন ভালো হয়নি? কারণ সে ভাজা পোড়াও খাচ্ছে, সাথে ওষুধও খাচ্ছে, কি করে ভালো হবে? সুতরাং নিষেধাজ্ঞাটাও জানতে হবে, শক্তি সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। এবং কীটনাশক সম্পর্কে জানতে হবে, পরিপূরকটা জানতে হবে, কোথায় বৃদ্ধি হচ্ছে কোথায় হ্রাস হচ্ছে, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। মনে রাখার কৌশল কি? ডুবে যেতে হবে মেডিসিনের ভিতরে। আজকের যে ক্লাস হচ্ছে, এই ক্লাসটা বারবার রেকর্ডিং বাজিয়ে বাজিয়ে শুনবেন, ঘুমের মধ্যে হোক, বাসে হোক, অবসর টাইমে হোক, শুয়ে শুয়ে হোক। অনেক সময় আমরা আছে না, ঘুম হচ্ছে না, যে শুয়ে শুয়ে হেডফোন কানে দিয়ে একবার দুইবার করে শুনতে শুনতে অটোমেটিকলি দেখবেন আপনারা আমার চেয়ে ভালো বুঝে গেছেন। ক্রিয়াকাল 40 থেকে 60 দিন, ঠিক আছে? ক্রিয়াকাল হচ্ছে 40 থেকে কয়দিন? 60 দিন। বর্জনীয়, ওই যে কিছুক্ষণ আগে বললাম নিষেধাজ্ঞা, কেন বললাম? আপনারা অ্যাকচুয়ালি তাদেরকে কফি, ঠান্ডা পানি, তারপর আমি চর্বি, দুধ, মাংস, তারপর মিষ্টি জাতীয় খাবার, রসালো ফল, টক জাতীয় খাদ্য এবং ভিনেগার, হ্যাঁ, সালফারের রোগীদের এসব খেতে কি করতে হবে? নিষেধাজ্ঞা, মানে এগুলো খেতে দেওয়া যাবে না, ওদেরকে না করে দিবেন। এখন ক্যান্সার রোগীকে সালফারের ওষুধ দেওয়া ঠিক না। কেন? তাতে হঠাৎ করে বৃদ্ধি পায়। এখন বলবেন ম্যাডাম আপনি তো কোথা থেকে পেয়েছেন? আমি অনেকগুলো বই থেকে পেয়েছি, কিন্তু আমি একজন ডক্টরের নাম মনে রাখি, বিখ্যাত একজন ডাক্তার, ডাক্তার এলভি হার্ট, উনি বলেছেন যে সালফারের পরে মানে ক্যান্সারের রোগীদের সহজে সালফার দেওয়াটা ঠিক না, কারণ হঠাৎ করে বেড়ে যেতে পারে। এখন বলা হয়েছে আবার, ডক্টর ট্যালকট বলেছেন যে হঠাৎ করে একটা রোগী আছে যার অ্যাকচুয়ালি আপনি কেস টেকিং এ বুঝতে পারছেন না তাকে কি মেডিসিন দেবেন, মানে কোনো লক্ষণই স্পষ্ট না, কখনো মনে হচ্ছে সালফার, কখনো মনে হচ্ছে সোরিনাম, কখনো মনে হচ্ছে নাক্স, কখনো মনে হচ্ছে কলসিটিলা। অ্যাকচুয়ালি আপনি কনফিউশনে ভুগছেন যে অ্যাকচুয়ালি তাকে আপনি কি দিবেন। মহা বিপদ, আপনি তো বুঝতে পারছেন না। তখন বলছে আপনি 1-2 মাত্রা সালফার অ্যাপ্লাই করেন, দেখবেন আপনি কিছু গুপ্ত কিছু লুকিয়ে আছে কিনা তার ভিতরে, সে গুপ্ত ধন থেকে গুপ্ত রত্ন সন্ধান আপনি পেতে পারেন। কারণ সালফার প্রয়োগ করলে তার ভিতরে কিছু না কিছু লক্ষণ ফুটে উঠবে, যার মাধ্যম থেকে আপনি পরবর্তীতে কেস চেকিং করে বুঝতে পারবেন সে আপনার কিসের রোগী। ডক্টর রবীন্দ্রনাথ রায় বলেছেন, পান খেতে দেখেছো কখনো? পান খেলে কি করে তোমার ঠোঁট লাল হয়? তোমার যখন রুগী আসবে, তুমি তোমার রুগীর দিকে তাকিয়ে দেখবে তার ঠোঁটটা পান খাওয়ার মতো লাল টকটকে হয়েছে। নট অনলি ঠোঁট, বাট অলসো কানো লতিটাও লাল হয়ে রয়েছে। এইবার সালফার কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড না, ও কিন্তু বাইরের মানুষকেও ভীষণ ভালোবাসে। ও দায়িত্ববান, পরিবারকে নিয়ে চিন্তা করতে ভালোবাসে, পরিবারের মানুষকে ভালোবাসে, পরিবারের জন্য কিছু করতে চায়। ঠিক তদুপরি সে বাইরে বন্ধুদেরকেও ভালোবাসে, বন্ধুদের জন্য কিছু করতে চায়, বন্ধুদের জন্য সে অনেক বেশি ভাবে, অনেক বেশি চিন্তা করে। এবং আসল কথা কি, এই পরিবারের মানুষ থেকে এবং এই বন্ধু বান্ধবের কাছ থেকে আমার এই সালফারের রোগী যদি কখনো কোনো আহত হয়, তাহলে সব শেষ করে ফেলে, সব শেষ হয়ে যায়। খুব হতাশায় পড়তে হয় যে সালফারের রোগীদের নিয়ে খুব বিপদ, কারণ এরা খুব ইনোসেন্ট হয়,
সহজে এরা কি হয়ে যায়, ভেঙে যায়। ওদের একটা সুন্দর মন আছে তো, আমরা যত যাই বলি না কেন। সালফার কি আছে দেখলেন, সত্যি নোংরা। সালফার মানে জ্ঞানী, সালফার মানে পরিশ্রমী, সালফার মানে দায়িত্ববান, সালফার মানে অ্যাক্টিভ, সালফার মানে সাহসী, সালফার মানে স্বপ্ন অ্যাচিভ করার টেন্ডেন্সি, সালফার মানে সুন্দর মনের অধিকারী, সালফার মানে অনুশোচনা বোধ। সালফারের কত সুন্দর গুণ, অথচ আমরা শুরুতেই সালফারকে কি বলে বসি, নোংরা। লজ্জা লাগ, মানে খারাপ লাগছে ভাবতে। আচ্ছা, এইবার একটু সালফার এবং সোডিয়াম মেডিসিনটা কাছাকাছি না, একটু পার্থক্য করে দিই, হ্যাঁ, একটু পার্থক্য। সালফার গোসল করতে পছন্দ করে না, কেননা গোসল করলে রোগ তার বেড়ে যায়। আর সোডিয়াম গোসল সহ্য করতে পারে না, তবে গোসল করতে চায়। সালফার গরম কাতর, সোডিয়াম হচ্ছে শীত কাতর। সালফার গরম ঘরে থাকতে পারে না, খোলা বাতাস পছন্দ করে। সোডিয়াম গরম ঘরে পছন্দ করে এবং থাকতেও চায়। সালসারের সালফারের যে শরীরের যে ক্ষতগুলো বা পুঁজ হয়, ক্ষত হয়, সেগুলো ঝাঁঝালো এবং দুর্গন্ধ থাকে, চরম লেভেলের দুর্গন্ধ। আর আমার সোডিয়ামের ঘামে প্রচুর দুর্গন্ধ থাকে। সালফারের রোগীদের সমস্ত কষ্ট বাড়ে গরমে, আর সোডিয়ামের রোগীদের কষ্ট বাড়ে শীতে। সালফারের প্রচন্ড ক্ষুধা লাগে, ক্ষুধা সহ্য করতে পারে না, ক্ষুধা লাগলে মাথা নষ্ট করে ফেলে। কিন্তু 11টার সময় এবং মধ্যরাত্রিতে ক্ষুধা বাড়ে। কিন্তু সোডিয়ামের ক্ষুধা অস্বাভাবিক প্রকৃতির, তারপরও সে ক্ষুধা সহ্য করতে পারে এবং ক্ষণে ক্ষণে খায়। মানে সালফারের মতো এতটা পাগল না যে ক্ষুধা লাগলেই খেতে হবে, সে ধারণ ক্ষমতা তার আছে। সর্বশেষ আমি একটা কথা বলবো, আমি যেহেতু এতক্ষণ সালফার নিয়ে আলোচনা করলাম, সালফারের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি সালফার মানে হচ্ছে, যে জিনিসটা বুঝবো, একটা নোটই বলবো, বারবার করে নোট বলবো। একজন মানুষের ভিতরে যদি সমস্ত কিছু নোংরার দেখার পরেও যদি সে নিজেকে নোংরা না ভাবে, দ্যাটস মিন সেই মানুষটাই হচ্ছে সালফার। ঠিক আছে, এখন আপনাদের কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম সালফারের ভালো গুণগুলো যদি আবার একটু বলতেন। ভালো গুণ, নাম্বার ওয়ান, সালফার হচ্ছে জ্ঞানী, সালফারকে কিন্তু জ্ঞানী বলা হয়। নাম্বার টু, সালফার পরিশ্রমী। নাম্বার থ্রি, সালফার স্বপ্ন দেখে পছন্দ করে। সালফার মানুষকে ভালোবাসতে পছন্দ করে। সালফার স্বপ্নবিলাসী। সালফার আত্মবিশ্বাসী। সালফার প্রচুর পরিশ্রম করতে পারে। সালফার অন্যের পাশে দাঁড়াতে পারে। সালফার মানুষকে আপন করে নিতে পারে। সালফারের রাগের পর অনুশোচনা হয়। সালফার মানুষের জন্য কিছু করতে চায়।